আপনি সবাইকে ওকে সবাই মোটামুটি দেখতেছি এসে পড়ছেন। আমি তাহলে পড়া শুরু করি, এমনিও অনেকক্ষণ চলে গেছে আপনাদের নোটিশ দিতে। তো আজকে ফাইন্যান্সের যে লেকচারটা পড়ানো হইতেছে সেটা আপনার অর্থের সময় মূল্য। এই লেকচারটা আপনি ইন্টারে অবশ্যই পড়ছেন, কারণ হলো গিয়ে যে আপনাদের যে চ্যাপ্টারগুলো ইন্টারে পড়ানো হয়েছিল তার মধ্যে থেকে অর্থের সময় মূল্যটা ছিল। এবং অর্থের সময় মূল্য আমার পুরো ফিনান্সের যদি বলা হয় সেখান থেকে আপনার অবশ্যই গুরুত্বপূর্ণ, বোথ ম্যাথ এবং থিওরিটিক্যাল দুইটা দিক থেকেই। দ্যাট মিনস এই চ্যাপ্টার থেকে আপনার ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনও থাকতে পারে, দ্যাট মিনস ম্যাথের কোনো কোয়েশ্চেন হলে সেটাও থাকতে পারে, এবং থিওরিটিক্যাল কোয়েশ্চেনও থাকতে পারে। তো সেই দিক থেকে আমি যদি বলি তাহলে অবশ্যই এই চ্যাপ্টারটার গুরুত্বটা বলা যায় যথেষ্ট পরিমাণে আছে। তো সেই জন্য আমি আশা করবো আপনারা সবাই এই চ্যাপ্টারটা ভালো মতনই শুনবেন এবং ভালো মতন ক্লাসটা করবেন, এবং প্রত্যেকটা কোশ্চেন পয়েন্টের মধ্যে যদি কোনো জায়গায় কোশ্চেন থাকে অবশ্যই সেই কোশ্চেন গুলো করবেন। ওকে, দেন অবশ্যই আগের মতন কথা যে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা মেসেজ অপশনে গিয়ে এখানে মেসেজ করে দিবেন, তাহলে আমি যথেষ্ট বুঝতে পারবো এবং আমার পড়ার ফাঁকে ফাঁকে আমি সেই কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, দেন তাহলে এখন আমরা পড়া শুরু করে দিই, সময় বেশি একটা নেই। প্রথমে আসেন অর্থের সময় মূল্য জিনিসটা কি। অর্থের সময় মূল্য ব্যাপারটা নিয়ে যদি কথা বলতে চাই তাহলে সেক্ষেত্রে এক কথায় যদি বলতে চাই সেটা বলতে হবে যে সময়ের পরিবর্তনে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় সেই পরিবর্তনকে বলা হইতেছে অর্থের সময় মূল্য। এখন কথা হলো এই পরিবর্তনটা কিভাবে হয়। পরিবর্তনটা সাধারণত হয় হলো, যদি আমি ডিটেলসে বলি তাহলে এভাবে বলতে হবে যে আপনি যখন ছোটকালে চকলেট খেতেন, সাধারণ ছোটকালে আপনি একটা ডেয়ারি মিল্কের চকলেট কিনছেন। তো ডেয়ারি মিল্কের চকলেট কিনতে গেলে যেটা দেখছেন হয়তো যে তখন আপনি একটা চকলেট 30 টাকা দিয়ে ভালো অ্যামাউন্টের একটা বড় অ্যামাউন্টের চকলেট কিনতে পারছেন। কিন্তু এখন যদি আপনি সেই 30 টাকা নিয়ে চকলেটটা কিনতে যান তাহলে সেখানে দেখবেন যে কোনো ওই পরিমাণ দেওয়া হইতেছে না। চকলেট ঠিকই হয়তো পাইতেছেন কিন্তু তার চেয়ে কম দামে কম মানের বা ছোট আকারের চকলেট পাওয়া যেতেছে। তো 30 টাকা আগেও যেরকম নোট ছিল এখনো 30 টাকা সেম এরকম পরিমাণ টাকাই লাগতেছে, সেম এরকম পরিমাণ নোটই লাগতেছে, কিন্তু এখন পণ্য যেটা আমি পাবো সেই পণ্যটা আমার এখানে কি হলো, সেই পণ্যটা আমার এই জায়গার মধ্যে ছোট হয়ে গেল। আমার পণ্যটা আগে যেটা পাওয়ার কথা ছিল, আমি ছোটকালে খাওয়ার সময় পাইছি, সেই পণ্যটা কিন্তু আমি এখন আর পাইতেছি না। তো পণ্যের পরিমাণটা কিন্তু ছোট হয়ে যেতেছে। তার মানে আগে 30 টাকার যে ভ্যালুটা ছিল, আগে 30 টাকার যতটুকু ওয়েট ছিল, আগে 30 টাকার যে মূল্যটা ছিল, 30 টাকার মূল্যটা এখন কিন্তু তা নেই। 30 টাকা 30 টাকাই রয়ে গেছে, কিন্তু আগের পণ্য থেকে এখন পণ্যটা আরো ছোট হয়ে গেছে, মানে ওয়েট কমে গেছে। এই আর কি এখানে আমাদের ব্যাপারটা। আগে 30 টাকা দিয়ে আপনি যে চকলেটটা পেতেন সেই চকলেটটা এখন আর পাইতেছেন না, তার চেয়ে ছোট পরিমাণ চকলেট কিনতে হচ্ছে, বা আগের পরিমাণে যদি আপনি চকলেট কিনতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বেশি টাকা খরচ করতে হইতেছে। তার মানে টাকার যে ভ্যালুটা, টাকার যে দামটা, টাকার যে মূল্যটা সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে। জাস্ট কিসের পরিবর্তনের কারণে? সময়ের পরিবর্তনের কারণে। হয়তোবা আপনি তখন ছোট ছিলেন, এখন বড় হয়েছেন, সময়ের পার্থক্য হয়তোবা 10 বছর হয়ে গেছে। এই 10 বছরের পার্থক্যের কারণে টাকার মূল্যের যে পরিবর্তনটা হলো সেটাকে আমরা এখানের মধ্যে বলতেছি অর্থের সময় মূল্য।
আশা করি এতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নেই। ওকে, এখানের মধ্যে আমি আপনার জন্য এখানে স্পেসিফিক করে যদি কোনো কথা বলতে চাই শীটের থেকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে এটা দাগ দিয়ে দিতে পারি যে সময়ের পরিবর্তনের কারণে অর্থের মূল্যের যে পরিবর্তন সেটাকে বলা হইতেছে পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। ওকে, এখানের মধ্যে আপনি এক্সট্রা যে কথাটা দাগ দিতে পারেন সেটা লাগে যে বর্তমানে প্রাপ্ত অর্থ ভবিষ্যতে প্রাপ্ত অর্থ থেকে বেশি মূল্যবান। এই কথাটার মানেটা কি? দ্যাট মিনস আপনি আজকে আমরা যে চকলেট দিয়ে উদাহরণ দিলাম, সেই চকলেটের উদাহরণ যদি আমরা আরেকবার ফিরে যাই, তখন সেক্ষেত্রে আমি বলতে পারি আপনার হয়তোবা আজকে 100 গ্রাম একটা চকলেট কিনতে গেছেন 50 টাকা নিতেছে সাপোজ ধরেন, কিন্তু আপনি যখন আবার 50 টাকা নিয়ে 10 বছর পরে আবার চকলেট কিনতে যাবেন সাপোজ, তখন সেই ক্ষেত্রে কিন্তু 50 টাকা দিয়ে সেম আপনি 101 গ্রাম পাবেন না চকলেট। সেই ক্ষেত্রে আপনার 50 টাকা দিয়ে দেখা যাবে যে আপনাকে হয়তোবা 40 গ্রাম বা 50 গ্রাম চকলেট ধরায় দেওয়া হয়েছে। তো এই যে আপনার টাকা কিন্তু আরো কমতেছে, সময় পরিবর্তনের কারণে কিন্তু অতীত থেকে আজকের দিনে কিন্তু টাকা কমছে। সেম এরকম বর্তমান থেকে ভবিষ্যতের দিকে যদি আমরা যাই তখন কিন্তু টাকা আমার আরো কমতেছে। তো সেই হিসাব যদি আমি বলি, তার মানে আপনি বলতে পারেন যে এখন 100 গ্রাম চকলেট নিয়ে নেওয়াই ভালো, কারণ এখন তো 50 টাকা দিয়ে 100 গ্রাম পাইতেছি, ভবিষ্যতে 50 টাকা দিয়ে 40 গ্রাম চকলেট পাবো। তার মানে বর্তমানের টাকাটাই কি বেশি মূল্যবান ভবিষ্যতের টাকাটার চেয়ে। ভবিষ্যৎ বলতে আমি 10 বছর পরের কথা বলতেছি। 10 বছর পরে গিয়ে কিন্তু 50 টাকার ভ্যালুর তুলনায় আজকের 50 টাকার ভ্যালু কি বেশি। সেই কথা এখানে আমাদের বলা হয়েছে যে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের তুলনায় বর্তমানে প্রাপ্ত অর্থ বেশি মূল্যবান। ওকে, দেন তারপরে এই যে এই জিনিসটা যে আমরা ভবিষ্যতের থেকে বর্তমানটাকে বলতেছি যে বেশি মূল্যবান, এই বেশি মূল্যবান হওয়ার যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে বলা হইতেছে অর্থের সময় পছন্দ তত্ত্ব। কথাটা মাথায় রাখবেন যে অর্থের সময় পছন্দ তত্ত্ব বলতে যে আমরা বর্তমানটাকে বেশি প্রায়োরিটি দিতেছি ভবিষ্যতের তুলনায়। ওকে, আশা করি এখানের মধ্যে এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন নেই। কোয়েশ্চেন থাকলে অবশ্যই করতে পারবেন। ওকে, কোয়েশ্চেন করতে পারেন, তবে এখানের মধ্যে আপনারা একসাথে গুরুত্ব প্রয়োজনীয়তা যে বক্সটা আছে বক্সটা একটু দেখেন যে অর্থের সময়মূলক কোথায় কোথায় ইউজ হইতেছে বা কি কি প্রয়োজনে আমাদের কাজে লাগতেছে এই জিনিসটা, এই অর্থের সময়মূলক কনসেপ্টটা এটা একটু দেখেন। কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আমি এটা সলভ করে দিব, এবং যতটুকু বলছি ততটুকুর মধ্যে কোনো সমস্যা থাকলে তাও বলতে পারেন। আচ্ছা, মিস্টার ফাহিম হাসান যারা বলেছেন নগদ প্রবাহ মূল্যায়ন। ওকে, দেন তারপর আর কোনটা অনিশ্চয়তা পরিহার, দেন অবশ্যই আপনারা কোশ্চেন করবেন যদি আর কোনটা কোনো সমস্যা থাকে। প্রবৃদ্ধির হার নির্ধারণ, কিস্তি, অনেক কোশ্চেন আছে, 4টা অলরেডি পেয়ে গেছি। আর কোনো কোশ্চেন আছে কারো কাছ থেকে যে কোনো কথাটা বুঝেন নাই, এটা কেন আমার অর্থের সময়মূলক গুরুত্বের মধ্যে আসছে? ওকে, আশা করি বাকি সবার মোটামুটি পড়া হয়ে গেছে। আমি তাহলে বাকিগুলা বলা শুরু করি। প্রথমে এখানে বলছে হলো যে আপনার এখানে কিস্তি নির্ধারণ। কিস্তি নির্ধারণ বলতে আপনার বোঝানো হয়েছে যে এই জায়গার মধ্যে যে প্রতি মাসে মাসে বা প্রতি বছরে আপনি কত টাকা দিবেন বা পাবেন। এই ক্ষেত্রে এই কিস্তি কথাটা আমি কোথায় ইউজ হয় সেটা একটু বলে নিই ফার্স্টে। আপনি যদি কখনো কোনো জায়গায় ঋণ প্রদান করেন বা কারো থেকে ঋণ নেন, তাহলে সেই ক্ষেত্রে তাকে মান্থলি, সাপোজ ধরেন আপনি ব্যাংকে থেকে আপনার বাড়ি করার জন্য আপনি একটা লোন নিছেন বা আপনি একটা ফ্ল্যাট কেনার জন্য ব্যাংক থেকে লোন নিছেন, তখন সেই ক্ষেত্রে ব্যাংক থেকে যে আপনি লোন নিলেন
ব্যাংক বলবে তুমি আমার থেকে যে টাকাটা নিচ্ছ সেই টাকাটা আমাকে প্রতি মাসে মাসে ভেঙে ভেঙে টাকাটা প্রদান করবা, এবং সেই ক্ষেত্রে যে প্রতি মাসে মাসে যে ভেঙে ভেঙে টাকাটা প্রদান করা হয়েছে সেই পরিমাণটাকে বলা হচ্ছে কিস্তি। তো এখানের মধ্যে কিস্তির পরিমাণটা কত হবে সেই পরিমাণটা নির্ধারণ সাধারণত আমরা কি এই অর্থের সময়মূল্য কনসেপ্টের মাধ্যমে বের করতে পারি। অর্থের সময়মূল্য কনসেপ্ট বলতে আমরা যে এখানে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু বের করি সেইটা। তো আপনি যদি সেক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু এনার্জির অঙ্ক করে থাকেন তাহলে সেক্ষেত্রে দেখবেন যে আমার এখানে এর মান বের করা, এর একটা সূত্র আছে, মানে পিভি এর সূত্র একটা। তো পিভি এর সূত্রের মধ্যে এর মান যেটা সেই মানটাকে বলা হইতেছে এখানে আমাদের কিস্তির পরিমাণ। তো এই সূত্রের মাধ্যমে আমি কিন্তু এর মান বা কিস্তির পরিমাণটা কিন্তু নির্ধারণ করতে পারছি, যেটাকে আমরা কিস্তিটাকে এখানে মধ্যে বার্ষিক বৃত্তিও বলতে পারি। মানে আপনি যদি কিস্তি জিনিসটা ক্লিয়ার হইতে চান তাহলে সেক্ষেত্রে বার্ষিক বৃত্তি কথাটার সাথে বলতে পারি, যেটা আমার প্রতি মাসে মাসে বা প্রতি বছরে বছর দেওয়া লাগে। তো দুইটা কাছাকাছি জিনিস। তো এই এর মান নির্ধারণ বা বার্ষিক বৃত্তি বা কিস্তি নির্ধারণটা সাধারণত অর্থের সময় মূল্যের মাধ্যমেই হয়ে থাকে। তো এই জন্য বলা হয়েছে এখানে আমাদের কিস্তি নির্ধারণটাও কি অর্থের সময় মূল্যের মাধ্যমে হয়। ওকে, দেন তারপরে প্রবৃদ্ধির হার নির্ধারণ। একটা জিনিস আমি আপনাকে একটু খেয়াল করাতে চাই, প্রবৃদ্ধির হার বলতে আপনি যেমন জানেন প্রবৃদ্ধি বলতে কি, মিস্টার ফাহিম হাসান জয়, আপনার কোশ্চেনটা আমি বুঝি নাই, আপনি একটু ক্লিয়ার করে কোশ্চেনটা বললে ভালো হয়। ওকে, যাক, আমি প্রবৃদ্ধির হারটা বলতেছি। প্রবৃদ্ধির হার নির্ধারণ বলতে এখানে প্রবৃদ্ধির হার বলতে কি, প্রবৃদ্ধি কথাটার মানে কি, প্রবৃদ্ধি কথাটার মানে লেগেছে আপনার বৃদ্ধি যেটা হবে সেই বৃদ্ধিটা কেমন হবে সেটার পার্সেন্টেজ, বৃদ্ধি প্রবৃদ্ধি কথাগুলো কাছাকাছি। তো বৃদ্ধির হারকে আমরা এখানে প্রবৃদ্ধির হার বলতে পারি। তো বৃদ্ধির হার মানে আপনি ধরেন কোন এক জায়গায় টাকা ইনভেস্ট করলেন, সেখানে আমার টাকাটা কিভাবে করে বাড়বে সেইটা আমি কি বলতে পারি, বৃদ্ধির হার। মানে কত পার্সেন্টেজে আমার টাকাটা বাড়তেছে ইনভেস্ট করার পরে সেটাকে আমি কি বৃদ্ধির হার বলতে পারি। তো তার মানে এখানে আমাদের বৃদ্ধির হার বা প্রবৃদ্ধির হারকে আমি আমার সুদের যে আই বা কেডির সাথে তুলনা করতে পারি। তো আমি যদি চাই পিবি সূত্রের মাধ্যমে কি আমি এখানে মধ্যে আমরা জানি পিবি মানে কি এফ ডিভাইড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তো এই আই এর মান কি চাইলে কি সূত্রের মাধ্যমে কি বের করা যায়। তো সেক্ষেত্রে আমার কতটুকু কিভাবে টাকার পরিমাণটা বাড়বে সেই বৃদ্ধির হারটা কিন্তু আমি কি অর্থের সময়মূল্য কনসেপ্টের মাধ্যমে বা এই অর্থের সময়মূল্য ম্যাথের মাধ্যমে কি বের করা যেতে পারে। তো এই কারণে বলা হয়েছে প্রবৃদ্ধির হার। এবার আসেন অনিশ্চয়তা পরিহার। অনিশ্চয়তা পরিহার বলতে আপনার এখানে আমাদের যেটা বোঝানো হয়েছে, দেখেন আমরা একটু আগে বলছিলাম যে সময় মূল্যের মাধ্যমে আমার অর্থের মূল্যটা কিন্তু পরিবর্তন হইতেছে। তো এই যে অর্থের মূল্যটা যে পরিবর্তন হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু আগে থেকে বুঝতেছেন এই ম্যাথ করার মাধ্যমে, কারণ পিভি বা আপনি ফিউচার ভ্যালু ম্যাথ যখন করবেন, পিভি বা এফি এর ম্যাথ যখন আপনি করবেন, তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতেছেন যে আমার কতটুকু করে টাকা মান পরিবর্তন হইতেছে। তো যেহেতু আপনি আগে থেকে একটা আইডিয়া করতে পারতেছেন যে কতটুকু টাকার মান কমতেছে প্রতি সময় সময়, তো এর ফলে আলটিমেটলি কি আপনার যে অনিশ্চয়তা কি কোন করে টাকার মান কমতেছে বা প্রতি বছর বছর কত পরিমাণ টাকার মান কমতেছে সেগুলো কিন্তু কি পরিহার করা যায়, সেই অনুযায়ী কিন্তু আপনি ব্যবসা ইনভেস্ট করতে পারতেছেন। ব্যাপারটা আমি আরেকটু ক্লিয়ার করে দিই যদি কনফিউশন থাকে। কথাটা মানে হলো যে সাপোজ ধরেন আপনি আজকে 100 টাকা ইনভেস্ট করছেন। তো আপনি যখন আজকে 100 টাকা ইনভেস্ট করছেন তখন আপনি এখানে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, আজকে যদি আমি 100 টাকা ইনভেস্ট করি, 3 বছর পর যদি আমি আবার 100 টাকাই রিটার্ন পাই, মানে 100 টাকা ফেরত পাই, তাহলে সেক্ষেত্রে আদৌ আমার কিন্তু লাভ হবে না। ইভেন যদি আমি 3 বছর পর যদি আমি এমন বলি যে আমি এখানে 120 টাকা পাই, তারপরে হয়তো বা আপনার লাভ হয়েছে কিনা হয়নি সেটা নিয়ে কিন্তু কনফিউশন থেকে যায়। তো সেই কারণে বলা হইতেছে যে অনিশ্চয়তা থাকতেছে যে 3 বছর পর যে আমি 120 টাকা পাইলাম, এই 120 টাকা আদৌ আমার জন্য লাভজনক হইলো কি হইলো না সেইটা কিন্তু আপনি এই অর্থের সমমূল্যে ফিউচার ভ্যালু বের করতে পারতেছেন। যে আমার 100 টাকা ইনভেস্ট করছি 1 প্লাস আই টু দি পাওয়ার এন, অ্যান্সার যা আসবে তার থেকে বেশি যদি পাই তাহলে আমার এটা লাভজনক। যদি অ্যান্সার যদি এমন আছে যে 115 আছে তাহলে কিন্তু সেটা আমার জন্য লসজনক। তো লাভজনক কিনা লসজনক সেই জিনিসটা কিন্তু আমি ফিউচার ভ্যালুর মাধ্যমে বা অর্থের সময় মূল্যের মাধ্যমে বের করতে পারতেছি। তো যার জন্য বলা হয়েছে এখানে অনিশ্চয়তা পরিহার করা যায়। ওকে, আশা করি এতটুকু নিয়ে বুঝতে পারছেন। দেন তারপর এখানে বলেছে নগদ প্রবাহ মূল্যায়ন। নগদ প্রবাহ মূল্যায়ন বলতে এখানে যেটা বোঝানো হয়েছে
যে আপনি ধরেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কথা যদি আমি বলি, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে প্রথম বছর ধরেন ১,০০০ টাকা আসলো প্রথম বছর, দ্বিতীয় বছর ধরেন আপনার এখানের মধ্যে ১৫০০ টাকা আসলো, তৃতীয় বছর ধরেন আবার ১৫০০ টাকা আসলো, চতুর্থ বছর এখানে ধরেন ১৬০০-১৭০০ টাকা আসলো। নরমালি দেখলে মনে হচ্ছে যে আমার জন্য লাভজনক, প্রতি বছর বছরই পজিটিভ রেজাল্ট আসতেছে, প্রতি বছর বছরই টাকা বাড়তেছে। কিন্তু এখানের মধ্যে ব্যাপারটা হলো যে এই যে বাড়ার পরিমাণটা, এই বাড়ার পরিমাণটা কি ঠিক আছে কিনা। দ্যাট মিনস আমি ভাবতেছি ৩ নাম্বার বছরে যে ১৫০০ টাকা আসছে, সেই ১৫০০ টাকা তো আমার জন্য পজিটিভ রেজাল্ট যে আমার টাকা আসছে, তার মানে আমি লাভ করছি। আসলে কি এই টাকাটা যে আসছে, টাকা যে আন্তঃপ্রবাহ হয়েছে, এইটা আমার জন্য লাভজনক আদৌ কিনা সেইটা আমি কিভাবে বের করবো। ফিউচার ডিভাইড বাই ইনটু দিয়ে তখন আমি পিবি ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার n করে যে রেজাল্ট আসবে সেটা যদি ১৫০০ থেকে বেশি হয়, তাহলে কিন্তু তখন কিন্তু আমার এটা কিন্তু আর লাভজনক হয় নাই। কারণ এখানে ১৫০০ বেশি আসার কথা ছিল। সাপোজ ধরেন আমি যদি এখানে বলি যে এটার মান এখানের মধ্যে আপনার ১৬০০ হওয়া লাগবে, এটার মান এখানে ১৬০০ হওয়ার প্রয়োজন, ১৬০০ হইতে হবে। তো ১৬০০ যদি হয় তাহলে সে কিন্তু এটা হইতেছে না। কিন্তু অপরদিকে এটার মান যদি সাপোজ ১৪০০ হয়, তাহলে কিন্তু এই নগদ প্রবাহ ১৫০০ টাকা কিন্তু আমার জন্য লাভজনক। ব্যাপারটা বুঝতে পারছেন? তো নগদ প্রবাহ যেটা পাইতেছি সেইটা আদৌ আমার জন্য কি বেনিফিটেড কিনা, দ্যাট মিনস এটা আমার জন্য আদৌ লাভজনক কিনা, সেই টাকাটা আমরা তো জানি যে টাকার মান যত সময় যায় তত করে কমে যায়। তো কমার পরেও আমার জন্য লাভজনক হবে কিনা, সেই জিনিসটা কিন্তু আমি বুঝতেছি এখানের মধ্যে এই অর্থের সময় মূল্যের মাধ্যমে। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? যা যা বলছি তার মধ্যে এই অর্থের সময় মূল্যের গুরুত্ব প্রয়োজনীয়তার মধ্যে যদি কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন, কোনো কনফিউশন রাখবেন না। আর দেন তারপরে যে আমি এখানে নির্ধারণের উদ্দেশ্যগুলো ডিরেক্টলি পরীক্ষার জন্য আপনার তেমন একটা গুরুত্বপূর্ণ না, দ্যাট মিনস এখানে আমি স্পেসিফিক করে আপনাকে জানতে চাবে না। তো সেজন্য আমি আপাতত এটা স্কিপ করলাম, আপনি বাসায় দেখে নিন। তো এবার আছে আমরা নেক্সট যেটা অর্থের সময় মূল্যের নির্ধারক উপাদান। অর্থের সময় মূল্যের নির্ধারক উপাদান বলতে আমরা যে বলতেছি যে অর্থের সময় মূল্যের মাধ্যমে সময়ের সাথে সাথে অর্থের মূল্যে পরিবর্তন ঘটবে, এই পরিবর্তন যে ঘটার কথা বলতেছি, কোন কোন জিনিসের উপর ভিত্তি করে পরিবর্তনটা হইতেছে, এখানে যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হওয়ার জন্য কারা মেইনলি দায়ী, সেই জিনিসটার কথা এখানে আমাদের বলা হয়েছে। এখানে বেশ কয়েকটা পয়েন্টের কথা বলছে, সুদের হার, সময়, সুদের প্রকৃতি, মুদ্রাস্ফীতি হার। তো এখানে সম্পর্কটা দেখানো হয়েছে যে এই উপাদানগুলো চেঞ্জের ফলে আমার অর্থের সময় মূল্য দ্যাট মিনস প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালুতে কি প্রভাবটা আসে সেটা। তবে সেই ক্ষেত্রে আমি আপনাকে একটু শর্টকাটে বলে দিতে পারি যেটা যে এখানের মধ্যে সুদের হার, সময়, তারপর চক্রবৃদ্ধির সংখ্যা, এদের সাথে আপনার ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক পজিটিভ, দ্যাট মিনস এগুলো যদি বাড়ে ভবিষ্যৎ মূল্য কি হবে, বাড়বে। এগুলো যদি কমে ভবিষ্যৎ মূল্য কি কমবে। অপরদিকে যদি আমি বলি এগুলোর সাথে বর্তমান মূল্যের সম্পর্ক নেগেটিভ, দ্যাট মিনস এগুলো যদি বাড়ে তখন বর্তমান মূল্য কি কমবে, আবার এগুলো যদি কমে তখন বর্তমান মূল্য কি বাড়বে। তো ব্যাপারটা এখানের মধ্যে এরকম, এই কথাটা একবার মনে রাখতে পারেন, তাহলে আলাদা আলাদা করে এত বড় ছকটা পড়ার দরকার হবে না। তিনটা জিনিস মিললে এখানে সুদের হার, সময়, চক্রবৃদ্ধির সংখ্যা। সুদের হার বলতে নরমালি এখানে আপনার আই বা কেডি যে যেটা বলেন, তো সেটার কথা বুঝাইছে। এইটার মান যদি বাড়ে তখন আমার ভবিষ্যৎ মূল্য বাড়বে, বর্তমান মূল্য কমবে। মানে সম্পর্ক পজিটিভ হলে একই সাথে বাড়ে, সম্পর্ক নেগেটিভ হলে একই সাথে কমে, উল্টা হয়। পজিটিভ মানে একই কাজ হবে, নেগেটিভ মানে উল্টা কাজটা হবে। তো আবার সময় বলতে আমি এখানে মধ্যে এন কে বুঝাইতেছি, দ্যাট মিনস আমার যদি সময় বা এন এর মান বাড়ে ভবিষ্যৎ মূল্য বাড়বে, বর্তমান মূল্য কমবে। তো ব্যাপারটা এখানে মধ্যে এরকম। এবং চক্রবৃদ্ধির সংখ্যার সাথে সেম কথা, যে চক্রবৃদ্ধির সংখ্যা যদি বাড়ে দ্যাট মিনস এম এর মান যদি বাড়ে তাহলে ভবিষ্যৎ মূল্য বাড়বে, বর্তমান মূল্য কমবে। এম এর মান কমলে ভবিষ্যৎ মূল্য কমবে, একই কাজ হবে এবং বর্তমান মূল্য উল্টা কাজ হবে। তার মানে কমছে যদি চক্রবৃদ্ধি সংখ্যা, আমার বর্তমান মূল্য কি বাড়বে। এতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে অবশ্যই বলতে পারেন।
আচ্ছা, কেউ যদি রেজ হ্যান্ড করেন, রেজ হ্যান্ড করে আসলে কোনো লাভ হবে না। আপনি একটু কষ্ট করে মেসেজ অপশনে গিয়ে কোশ্চেনটা করলে ভালো হয়। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তবে এখানের মধ্যে আমি আপনাকে একটু এক্সট্রা দিয়ে একটা ইনফরমেশন একটু বুঝিয়ে দিই। প্রথমে বলছি সুদের প্রকৃতি। সুদের প্রকৃতি কথাটার মানে কি বোঝানো হয়েছে? সুদের প্রকৃতি বলতে এখানে মেইনলি দুইটা জিনিসকে বোঝাচ্ছে। এটা সুদটা আপনার সরল সুদ হতে পারে, আবার অথবা চক্রবৃদ্ধি সুদ হতে পারে। যখন সরল সুদ হবে তখন সবসময় আসলের উপর সুদ ধরা হবে। যখন আমি সরল সুদের কথা বলবো তখন আমার কি হবে, আসলের উপর সুদ ধরা হবে। আর যখন আমি চক্রবৃদ্ধি সুদের কথা বলবো তখন সেক্ষেত্রে আমার আমার সুদ আসলের উপর সুদটা ধরা হবে। যখন চক্রবৃদ্ধি সুদের কথা বলা হয় তখন সাধারণত সুদ আসলের উপর সুদ ধরা হয়। সেই জিনিসটা নিয়ে আমরা এরপর আবার সামনে একটু আসলে তখন আমরা ডিটেলসে বলবো। তবে আপাতত দুইটা পার্থক্যটা বললাম, যে সুদ আসল এবং সুদের উপর এখানে আমাদের একটা ডিফারেন্স আছে দুইটা সুদের মধ্যে, এবং তার উপর ডিপেন্ড করে আমার অর্থ সময় মূল্যের অ্যামাউন্টও কি চেঞ্জ হইতে পারে। তো এই হলো এখানে কথা। এরপর আছেন মুদ্রাস্ফীতির হার। মুদ্রাস্ফীতি জিনিসটা অনেকেই হয়তো বা বুঝেন। তো সেই ক্ষেত্রে আমি এটা বলতে পারি মুদ্রাস্ফীতি, তারপর যারা বুঝেন তাদের জন্য বলি। মুদ্রাস্ফীতি বলতে আমরা যে সময় পরিবর্তনে জিনিসপত্রের দাম যে বাড়তেছে, যেমন ধরেন আমরা একটু আগে যেমন ধরেন আপনি এক সময় চাল খাইতেন 1 কেজি সাপোজ ধরেন 40 টাকা করে, তো সেই চাল এখন খাইতেছেন 60 টাকা করে। তো এই যে চালের দামের যে পরিবর্তন, তার দাম যে বাড়তেছে, যত দিন যায় আমার জিনিসপত্রের দাম বাড়তেছে, এবং যত দিন যেতেছে আমার এখানের মধ্যে ক্রয় ক্ষমতাও কি চেঞ্জ হইতেছে। সে এই দুইটা যে চেঞ্জটা, এই চেঞ্জটাকে বলা হইতেছে আমার এখানে মধ্যে মুদ্রাস্ফীতি। ক্রয় ক্ষমতা হ্রাস এবং আমার জিনিসপত্রের দাম বৃদ্ধি, এই দুইটা পরিবর্তনের উপর ভিত্তি করে সাধারণত কি মুদ্রাস্ফীতি হয়ে থাকে। যত বেশি প্রোডাক্টের দাম বাড়বে এবং মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে, তত কি মুদ্রাস্ফীতি কি বৃদ্ধি পাবে। এইটা এখানে মধ্যে ব্যাপারটা। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এইটুকু মধ্যে কোনো যদি কারো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি পরের বিষয়ে চলে গেলাম। কোয়েশ্চেন থাকলে অবশ্যই বলতে পারেন। ওকে, নেক্সট যে জিনিসটা সেটা সময় রাখা। এতক্ষণ যা যা বলছি এগুলো অলরেডি আপনারা হয়তো ইন্টারভিউ করে আসছেন, সেজন্য হয়তো বা কোয়েশ্চেন তেমন একটা সমস্যা বোঝা যায়নি। তো সময় রাখা জিনিসটা কি সেটা একটু বলি। সময় রাখার জিনিসটা বোঝানোর ক্ষেত্রে এভাবে কথাটা বলতে হয়, যে কথাটা হলো গিয়ে যে আপনার ছোটকালে সিক্সে যখন আপনি পড়তেন, সিক্সে ম্যাথ একটা ছিল আপনার রেখা, সংখ্যা রেখা, যেখানের মধ্যে আপনার কিরকম ছিল ব্যাপারটা ছিল এরকম, এখানে 0 থাকতো, এখানে 1 2 3 4 থাকতো, আর এখানে -1 -2 থাকতো। আশা করি সবাই এই ম্যাথটা করছেন ছোটবেলায়। তো এইখানে এই অঙ্কের জন্য মানে এইখানে আমাদের এই জিনিসটা বোঝানোর জন্য আমাকে শুধু এতটুকু বলতে হবে, যেটা হলো যে আমার সংখ্যা রেখা শুরু হয় মানে মাঝে 0 থাকে, তারপর আমার বাকি কাজগুলো হয়। কিন্তু যখন আমি সময় রেখার কথা বলবো তখন সেই সময় কিন্তু আমার এখানে এই মাইনাস ফিগারের জিনিসগুলো থাকবে না। তখন শুধুমাত্র আমার শুরু হবে কি 0 থেকে। দ্যাট মিন্স 0 থেকে আমার এটা শুরু হয়ে এবার যত সময় সেই সময় অনুযায়ী চলতে থাকে। দ্যাট মিন্স আমার 0 কে আমি বলতেছি প্রেজেন্ট ভ্যালু, দ্যাট মিন্স প্রেজেন্ট টাইম সেটা। এবং এরপরে 1 বছর হলে 1, 2 বছর হলে 2, 3 বছর হলে 3, 4 বছর 4, 5 বছর হলে 5। এই ক্ষেত্রে আমি একটু আপনাদের আবার একটু মনে করে দিই, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আপনাদের এখানে কখনোই ম্যাথ অত বড় আসবে না, বা আসলেও একদম ছোট ছোট আসবে, বা আসলে না আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো মেইনলি থিওরিটিক্যাল কোশ্চেন গুলো থাকে। তো এই যে এখানে আমাদের সময় রেখা আপনাকে ডিরেক্টলি জিজ্ঞেস করবে না যে সময় রেখার মাধ্যমে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য প্রকাশ করো, তারপরে আমি জিনিসটা কি সেটা একটু বুঝিয়ে দিতেছি। যে এখানে আমাদের কিভাবে হয়, আপনার যখন ধরেন সাপোজ আপনি আজকে বর্তমানে 1000 টাকা 2000 টাকা ব্যবসা ইনভেস্ট করছেন, তখন ওরা করবে কি 2000 জিরো বরাবর 2000 লিখবে। এবং যদি তারপরে এলো যে আপনি ধরেন 2000 টাকে আপনি এখানে ক্যালকুলেশন করলেন ফিউচার ভ্যালু বের করার জন্য, যে ফিউচার ভ্যালু বের করার জন্য আমরা লিখি 2000 × 1 + i টু দি পাওয়ার n। তো এখানে ধরেন আপনি ক্যালকুলেশন করে যে অ্যানসারটা আসলো 3 বছর, এখানে n এর মান ধরলাম 3 বছর, 3 বছর ধরলে সাপোজ ধরেন আমার এখানে 2100 আসলো সাপোজ, তখন আমার এখানে কি করা হবে 3 নাম্বার বছর বরাবর 2100 লেখা হবে। এই আর কি কাজ সময় রেখার মাধ্যমে, এইভাবে কাজগুলা কি জাস্ট দেখানো হয়।
প্রদর্শন করা হয়। আমরা যেরকম গ্রাফের মধ্যে কি করি, জাস্ট আমরা দেখাই যে জিনিসগুলো কিভাবে কিভাবে কোথায় কোথায় বসবে, জাস্ট শো প্রেজেন্ট করি আমরা। সেম এরকম সময় রেখা হলো গিয়ে যে যেখানে আপনি প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু কাজগুলো একটা রেখার মাধ্যমে কি শো করবেন যে 0 নম্বর বছর বর্তমানে কত ছিল, 3 বছর পর কত ছিল, 5 বছর পর কত ছিল, সেই জিনিসগুলোই কি সাধারণত এখানে আমাদের জাস্ট প্রেজেন্ট করা হয় সময় রেখার মাধ্যমে। আশা করি এতটুকুর মধ্যে কোনো কোয়েশ্চেন নেই। কোয়েশ্চেন আছে? থাকলে বলতে পারেন। একটু দ্রুত বলেন। কোয়েশ্চেন যদি থেকে থাকে, না হলে আমি ক্লাস শুরু করে দিই। আচ্ছা। সুদ রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেনটা আমি বলছিলাম যে এটা একটু আমরা পরে চলে যাব। আমরা সুদের টপিক পাবো। আজকেই সুদের টপিক আছে। তখন আমরা সুদগুলো নিয়ে একটু ডিটেইলস আলোচনা করব। তবে আপাতত এইখানের মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কিনা কারো, সেটা বলতে পারেন। ম্যাক্সিমামই বলতেছেন যে কোনো কোয়েশ্চেন নাই। ওকে, সমস্যা নেই। যদি থাকে তাড়াতাড়ি করে ফেলেন। আর একটা কথা আপনাদের আমি আবারও বলতেছি, দেখেন খেয়াল করেন, জিনিসটা কিন্তু আপনি আপনার নিজের লাভের জন্যই কিন্তু করতেছেন। এত কষ্ট করে আপনি অনলাইনে ক্লাস করতেছেন, তো এটা নিজের লাভের জন্য। কিন্তু আপনাদের মধ্যে কোয়েশ্চেন খুব একটা কিন্তু আমি দেখতেছি না, মানে খুব অল্প সিলেক্টেড কিছু পার্সন কিন্তু কোয়েশ্চেন গুলা করতেছেন, যেটা কিন্তু আসলে আপনাদেরই লস। আপনারা আছেন, ক্লাস করতেছেন, কিন্তু কোয়েশ্চেন যদি না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু কিন্তু আপনাদের জানার বাইরে থেকে যাবে, যেটা আপনি হয়তো আমি বলার কথা ছিল না, আমি বলা হয়নি। এখন আপনারা কোয়েশ্চেন করলে হয়তো সেই জিনিসগুলো জানতে পারতেন। তো কোয়েশ্চেনটা সবাই করার চেষ্টা করবেন যদি সিরিয়াস হন। সময় নষ্ট করতেছেন যদি কাজে না লাগে, আপনি যদি এই যে পড়াশোনাগুলো করতেছেন, যদি ভর্তি হইতেই না পারলেন, চান্স নাই পাইলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু আপনার জন্য কাজে আসবে না। তখন কিন্তু জিনিসটা আপনার জন্য পুরাই সমস্যা হয়ে যাবে। মানে এগুলো আর কোনো জায়গায় কাজে লাগে না। আপনি ভর্তি পরীক্ষার পর যদি আপনি প্রাইভেট ইউনিভার্সিটি পড়েন, ডান সার্ভিস ডিউতে চান্স পাইলেন না সিরিয়াসনেসের অভাবে, তখন আপনি যে ডিউতে চান্স পাইলেন না, তো তখন একটা প্রাইভেটে ভর্তি হলেন, তখন কিন্তু ব্যাপারটা এরকম হবে না যে আপনার এই পড়াগুলো দিয়ে আপনি প্রাইভেটে কোনো পড়া কাজে লাগবে, এরকম কিন্তু কিছু না। এই পড়াটা সময়কাল জাস্ট এই এতটুকুই, ভর্তি পরীক্ষা দেওয়া পর্যন্ত। তো পরিশ্রম যেহেতু করতেছেন, পরিশ্রমটা একটু বাড়াই করেন, তো যাতে কাজেটা লাগে। আম, সবাই মনে হয় সাউন্ড সমস্যা না হওয়ারই কথা। ওকে, তারপর নেট কানেকশন একটু ভালো মতন দেখেন। অনলাইনে ক্লাসে একটু কিছু সমস্যা থাকে, হয়তো সাউন্ডে কেউ কেউ, বা অনলাইনে দেখা গেছে যে আপনার পিকচার ভালো আসতেছে না, তো অনেক কিছু হতে পারে। ওকে, যাই হোক, আমরা আবার পড়া শুরু করি। কোশ্চেন করবেন অবশ্যই, যে কোনো ধরনের সমস্যা থাকুক সেটা অবশ্যই বলার চেষ্টা করবেন। ওকে, আমরা তাহলে পড়া আবার চলে যাই। সময় রেখা, সময় রেখার ক্ষেত্রে তো বললামই, সময় রেখার এখানের মধ্যে আপনি এক্সট্রা যে জিনিসগুলো দাগ দিতে পারেন সেটা হলো গিয়ে যে এখানের মধ্যে টাইম জিরো দ্বারা, আজ বা বর্তমানকে বোঝানো হয়। এই যে জিনিসটা আমি দেখে দিচ্ছিলাম চিত্রের মাধ্যমে, সেই জিনিসটা এখানে আমাদের বলা হয়েছে। ওকে, দেন তারপরে এখানে ইনস্ট্যান্ট প্র্যাকটিস আছে। ইনস্ট্যান্ট প্র্যাকটিস আমাদের অর্থের মূল্য নিচের কোনটির সাথে জড়িত। অ্যান্সার দিয়ে দিচ্ছে সময়। সময় রেখার শূন্য দ্বারা আজ বা বর্তমানকে বোঝানো হয়েছে। চক্রবৃদ্ধি সংখ্যার সাথে বর্তমান মূল্যের সম্পর্ক এরকম ঋণাত্মক, মানে আমরা যে বলছিলাম যে বর্তমান মূল্যের সাথে সবগুলো সম্পর্ক ঋণাত্মক, নট অনলি চক্রবৃদ্ধি সংখ্যা। আপনার এখানে এটা হইতে পারে সুদ হইতে পারে, এটা আহ, আপনার সময়, এই সবগুলোর সাথে কি বর্তমান মূল্যের সম্পর্ক কি ঋণাত্মক। আশা করি ইনস্ট্যান্ট প্র্যাকটিস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নেই। তারপর দেন এখানের মধ্যে বর্তমান মূল্যের ধারণা নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে সেক্ষেত্রে কথাটা এভাবে বলতে হবে, বর্তমান মূল্য বলতে আপনার বর্তমানে এখন কত টাকা আছে সেই জিনিসটাকে বোঝানো হচ্ছে। বা ভবিষ্যতে আপনি একটা টাকা পাবেন, তার জন্য আপনাকে এখন কত টাকা বিনিয়োগ করতে হবে সেটাকেও আপনি কি বর্তমান মূল্য বলতে পারেন। দ্যাট মিনস আপনি বর্তমান সময়ে টাকার কাজটা কত টাকা করবেন সেইটাকে বর্তমান মূল্য বলতে পারেন। দ্যাট মিনস আপনি আজকে কত টাকা দিয়ে যে কোনো আর্থিক কার্যক্রম করবেন, সেই টাকার পরিমাণটাকে বলা যাচ্ছে বর্তমান মূল্য। এক কথায় বলা যায় যে বর্তমান সময়ে আপনার কাছে কত টাকা আছে সেটাই আপনার জন্য কি বর্তমান মূল্য। তো এই হলো গিয়ে বর্তমান মূল্য। সাধারণত বর্তমান মূল্যটা আপনার প্রকাশ করা হয় আহ যদি আমার নর্মাল এককালীন হয়, তাহলে সেক্ষেত্রে সূত্র হয় পিবি ইকুয়াল টু এফবি ডিভাইড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার 1।
তো এইখানের মধ্যে এই জিনিসটার মাধ্যমে দেখেন বর্তমানে যখন আমরা বের করতেছি তখন কিন্তু আমরা ভাগ করতেছি। তো যখন ভাগ করবেন কোন একটা অ্যামাউন্ট, মানে ফিউচার ভ্যালু অ্যামাউন্টটাকে কিন্তু আমরা ভাগ করতেছি, ভাগ করার ফলে আলটিমেটলি কিন্তু রেজাল্টটা কি হয়, কমে যায়। তো আসলে বর্তমান মূল্য বের করার মাধ্যমে আমি কিন্তু কোন একটা ফিউচার ভ্যালুর অ্যামাউন্টটা কমাই দিচ্ছি। যেহেতু প্রেজেন্ট ভ্যালু বের করার মাধ্যমে ফিউচার ভ্যালুর অ্যামাউন্টটা কমানো হইতেছে, সেজন্য বর্তমান মূল্যকে বাট্টাকরণ বলা হয়ে থাকে। বর্তমান মূল্যকে বাট্টাকরণ কি বলা হয়ে থাকে। ওকে, যাই হোক, দেন এবার আসেন হলো যে এখানের মধ্যে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ বা বাট্টাকরণ। দ্যাট মিনস আমরা যে বাট্টাকরণের কাজটা বলতেছি বর্তমান মূল্যের মাধ্যমে, ভবিষ্যৎ মূল্যের কিন্তু আরেকটা নাম আছে। ভবিষ্যৎ মূল্যের আরেকটা নাম হলো চক্রবৃদ্ধিকরণ। যেমন ভবিষ্যৎ মূল্যের মাধ্যমে কি হয়, যদি আমি ভবিষ্যৎ মূল্যের সূত্রের কথা বলি তাহলে ফিউচার ভ্যালু কি ইকুয়াল টু কি এপিবি ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার n। তো এখানে আমাদের কি আমার গুণ করা হইতেছে, মানে কি অ্যামাউন্টটা কি প্রেজেন্ট ভ্যালু অ্যামাউন্টটা কি ফিউচার ভ্যালুতে এসে কি বাড়তেছে। সেজন্য এটাকে চক্রবৃদ্ধিকরণ বলা হচ্ছে ভবিষ্যৎ মূল্যের অ্যামাউন্টটাকে, আর বর্তমান মূল্যটাকে বলা হচ্ছে কি বাট্টাকরণ। তো নরমালি যদি আমার এইভাবে করে ক্যালকুলেশন গুলো হয়ে থাকে তাহলে সেটা কি বছরে একবারে কি বৃদ্ধি বা বছরে একবারে কি বাট্টা হয়ে থাকে। কিন্তু যদি জিনিসটা একবার না হয়ে কয়েকবার হয়, একাধিকবার হয় একটা নির্দিষ্ট সময়কালে, একটা নির্দিষ্ট বছরে, তখন সেক্ষেত্রে সেটাকে আমরা মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং বা ডিসকাউন্টিং বলে থাকি। যেহেতু এটাকে মাল্টি পিরিয়ড বলা হচ্ছে সেজন্য এই জিনিসটাকে যে বা ডাবল হইতেছে একাধিকবার হইতেছে, এই জন্য এটার মানটাকে এম দ্বারা প্রকাশ করা হইতেছে। মাল্টি পিরিয়ড বলার কারণে এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়েছে। সাধারণত এম এর মানের কারণে আপনার অ্যান্সারটাও কিন্তু পরিবর্তন হবে। দ্যাট মিনস আপনি প্রেজেন্ট ভ্যালু বের করেন অথবা ফিউচার ভ্যালু বের করেন, আপনি সেক্ষেত্রে এম এর কিন্তু বড় একটা প্রভাব দেখা যায়। প্রভাবটা কিরকম হয়? প্রভাবটা হলো একবার আপনার কে বা আই এর যেখানে থাকে সেখানে সাধারণত ভাগ আকারে আসে, এবং যেখানে যেখানে এন থাকে সেখানে সেখানে এম দ্বারা গুণ হয়, মানে এন এর এখানেও কিন্তু গুণ হইতেছে, মানে দুইবার প্রভাব ফেলতেছে, একবার আই বা কে এর সাথে আরেকবার সময়ের সাথে, মানে একবার সুদের হার আরেকবার হলো বছর। এই দুইটা জিনিসের সাথে কিন্তু কি আপনার এই এম বা মাল্টি পিরিয়ড বা চক্রবৃদ্ধিকরণ বলেন বা যেটা বলেন কম্পাউন্ডিং বলেন, সেটা কি আমার কি প্রভাবিত করতেছে। তো এইখানের মধ্যে আপনার এইটু লাইনগুলো কিছু মুখস্থ করে ফেলতে হবে। যেমন ধরেন বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের ফলে মাসিক ত্রৈমাসিক অর্ধবার্ষিক বিভিন্ন সুদ গণনা হতে পারে। তারপর আপনি যে জিনিসটা অবশ্যই মুখস্থ রাখতে হবে সেটা হলো বছরে একাধিকবার চক্রবৃদ্ধি সুদ গণনা করলে ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধি সুদের তুলনায় কি বেশি হয়। নরমালি এখানের মধ্যে বলা হয়েছে যে কথাটা এখানের মধ্যে, যদি আপনি এম দ্বারা ক্যালকুলেশন করেন তাহলে নরমালি ভবিষ্যৎ মূল্য যা হওয়ার কথা তার তুলনায় কিন্তু কি বেশি হবে, এই কথাটা এখানে আমাদের বোঝানো হয়েছে। দেন তারপরে এখানের মধ্যে নেক্সট যে কথাটা এখানের মধ্যে, যে এই যে বক্স আছে দেখেন এখানের মধ্যে, যে 6 মাস অন্তর অন্তর হলে কি হবে, 3 মাস অন্তর অন্তর হলে কি হবে, সেই জিনিসটা এগুলো একটু আপনার কষ্ট করে মুখস্থ বলতে হবে। অনেকে হয়তো বা ম্যাথ করার সময় ইন্টার যখন ম্যাথ করছেন ম্যাথ করার সময় এই জিনিসটা মুখস্থ করে ফেলছেন। তো যারা মুখস্থ করেন নাই তারা কষ্ট করে মুখস্থ করে ফেলবেন, যে যদি 6 মাস অন্তর অন্তর বলে সেটাকে আমরা অর্ধবার্ষিক বলে থাকি, এবং সেক্ষেত্রে এম এর মান 2 হয়, এবং কোনটা হলে এম এর মান কত হয় সেই জিনিসটা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবেন, আশা করি পারবেন। এবং এখানে আমাদের সাপ্তাহিক হলে কিন্তু কি 52 হয়। এই জিনিসগুলো একটু কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে, এখানে বোঝানোর মতন তেমন কিছু নেই। যদি বোঝা হয় তাহলে সেক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলতে পারি, যে অন্তর অন্তর বলা আছে আপনার কাজ হবে জাস্ট 12 দিয়ে ওই অন্তর অন্তরটা ভাগ করে দেওয়া। যে আপনি যখন 6 মাস বলবে 12 6 দিয়ে ভাগ করবেন, যখন 3 মাস অন্তর অন্তর বলবে 12 কে 3 দ্বারা গুণ ভাগ করে দিবেন। এভাবে করলে কি আমি এম এর মানটাও কি পেয়ে যেতেছি। যারা এম এর মান কিভাবে আসবে মুখস্থ করতে কষ্ট হইতেছে তারা সেক্ষেত্রে এইটাও কি ফলো রাখতে পারেন, যে 12 কে ওই মাস অন্তর যেটা সেটা দিয়ে ভাগ করে দিলে কি আমার এম এর মান আসে পারে। ওকে, সবার জন্য মোটামুটি বলে দিলাম, আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আসেন ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো যে আমার এখানে আমাদের বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি। যারা ইন্টারে এই চ্যাপ্টারটা করছেন ম্যাক্সিমামেরই এই জিনিসটা নিয়ে সমস্যাটা হয়, যে বার্ষিক বৃত্তি জিনিসগুলো কি সেটা বা কোয়েশ্চেন থেকে বুঝতে পারেন না যে বার্ষিক বৃত্তিটা কিরকম। তো সেই ক্ষেত্রে আমার কথাটা হলো যে আপনাদের এই ক্ষেত্রে
বলবো যে এতটা প্রেশার নেওয়ার কিছু নেই, আগের মতো এতটা কঠিন কিছু নাই এখন। তো সেই জন্য আপনি এখানের মধ্যে যেটা করতে পারেন সেটা হলো গিয়ে যে বার্ষিক ভিত্তির থিওরিটিক্যাল কথাগুলো বেশি মুখস্থ রাখতে পারেন, ম্যাথমেটিক্যাল জিনিস আর আসবে না। ওকে, যে আশা করা যায় যদি আপনি ইউনিভার্সিটিতে যতদিন না যেতেছেন, ইউনিভার্সিটিতে আপনি আবার হয়তোবা এই এনআইটি ম্যাথ পাবেন, কিন্তু ভার্সিটির মধ্যে আপনি কিন্তু এটা আর পাইতেছেন না। মানে ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য কিন্তু আপনারা এনআইটি ম্যাথ করতে দিতেছে না, জাস্ট থিওরিটিক্যাল কথাগুলো জিনিসটা কি সেটা বুঝতে পারলে, কনসেপ্টটা বুঝলে হবে। তো একটা জিনিস বার্ষিক বৃত্তি হবে কি হবে না সেটা ডিপেন্ড করে তিনটা ক্রাইটেরিয়ার উপর। তিনটা ক্রাইটেরিয়া কি কি? সমপরিমাণ নগদ অর্থের প্রবাহ। নগদ অর্থের প্রবাহ বলতে টাকা যাওয়া বা টাকা আসা দুটোকে বোঝাইতেছে, এবং সেক্ষেত্রে সেটা সমপরিমাণ হইতে হবে। দ্যাট মিনস আমার প্রতি বছরই 1000 করে যাবে, এরকম 1000 প্রথম বছর, 1000 দ্বিতীয় বছর, 1000 তৃতীয় বছর আবার 1000, এভাবে করে কি প্রতি বছর এটা সম পরিমাণ যাবে। এমন না যে প্রথম বছর 1000, পরের বছর 1001, পরের বছর 1002, এভাবে না। আমার একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ সেটা প্রতি বছর হবে, এবং এখানে কোনো পরিবর্তন আসবে না। অর্থের পরিমাণটা অবশ্যই অবশ্যই প্রতি বছর কি থাকবে? নির্দিষ্ট থাকবে, সেই জিনিসটা এখানে বুঝাইছে। দেন তারপরে বছর সমান সময়ের ব্যবধান। সমান সময়ের ব্যবধান বলতে আমি যদি সাপোজ ধরেন কোন বছর জানুয়ারির 1 তারিখে 1000 টাকা আনতে হয়, ধরেন 2020 সাল, তাহলে 2021 সালেরও কি হবে? আমার জানুয়ারির 1 তারিখেই আমি কি 1000 টাকা আনতে হবে। মানে যে টাকাটা পাইতেছি সেইটা টাকার গ্যাপটা, যে সময়টা মানে ধরেন 365 দিন, এইটা সব সময় ফিক্স থাকবে। দ্যাট মিনস যখন আমরা 2022 সালে যাব, তখনও কি আমার এই জানুয়ারির 1 তারিখেই 1000 টাকাই আসবে, আনতে পারবো, এবং সেইটাও কি সেম ভাবে হবে। ব্যাপারটা এখানের মধ্যে এরকম। ওকে, আশা করি বুঝতে পারছেন। ওকে, মানে গ্যাপটা, সময়ের যে গ্যাপটা সেম থাকবে, এটা চেঞ্জ হবে না। এবং 2023 সালের কথা যদি আমি বলি, সেই সময় কিন্তু কি আমার সেম, দ্যাট মিনস সেম সবকিছু হবে, সেম সেম সবকিছু। মানে সময়ের যে গ্যাপটা, সেই গ্যাপটা কি নির্দিষ্ট থাকবে। এমন না যে একবার আমি 2020 সালের জানুয়ারিতে একবার পাইছি, পরের বার জানুয়ারির 31 তারিখে পাইছি, পরের বার আমি জানুয়ারির 2 তারিখে পাইছি, এরকম কিছু হবে না। আমার প্রত্যেক বছর টাকার পরিমাণটা কি আমার সমান সমান প্রতি বছর থাকবে। আচ্ছা, এখানের মধ্যে একজন মিস্টার ফাহিম হাসান, যা ওনার আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ জিনিসটা একটু ক্লিয়ার না, সেটা আমি একটু বলি। আন্তঃপ্রবাহ কথাটার মানে কি? আন্তঃপ্রবাহ কথাটার মানে হলো গিয়ে যে আপনার টাকা আসবে, ব্যবসায় টাকাটা আসবে, সেটাকে বলা হয়েছে আন্তঃপ্রবাহ। আর বহিঃপ্রবাহ মানে টাকাটা ব্যবসা থেকে যাবে, চলে যাবে। ব্যাপারটা কিরকম হতে হয়? যেমন ধরেন আপনি এখানে আয় করছেন বা বিক্রি করছেন, এগুলো করে কি ব্যবসায় টাকা কি আসে। আর যেমন ধরেন আপনি পণ্য ক্রয় করছেন, বা ধরেন সাপোজ আপনি কর্মীদের বেতন দিচ্ছেন, বা ধরেন আপনি এখানে বিনিয়োগ করছেন, এই কাজগুলো করলে ব্যবসা থেকে টাকাটা কি চলে যেতেছে। এইটাই কি আন্তঃপ্রবাহ আর বহিঃপ্রবাহের পার্থক্য। মানে এই দুটো জিনিস, এই যে টাকা আসবে আর বহিঃপ্রবাহ মানে টাকা যাবে। এবং এইখানের মধ্যে এটা বলতে হয় যে এই দুইটার পার্থক্য, যেটা পার্থক্যটাকে বলা যাচ্ছে কি নগদ প্রবাহ। ওকে, আশা করি বুঝতে পারছেন। ওকে, এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে এতটুকু নিয়ে? যদি কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই বলতে পারেন, না হলে আমি আবার শিটে চলে যাই। ওকে, তাহলে এখানের মধ্যে আমি কি পাইলাম যে আমার কি হইতে হবে, প্রথমে বলছিলাম যে আমার অর্থের পরিমাণটাকে অবশ্যই সমান হইতে হবে, এবং পরবর্তীতে বললাম কি সময়ের ব্যবধান, যেটা যে গ্যাপটা, আমি এইবার টাকা পাইছি, পরের বার টাকা পাইছি, তারপরে বার টাকা পাইছি, আমি নিয়মিত টাকা পাইতেছি, কিন্তু সময়ের যে পার্থক্যটা এইটা সেম হবে, একবার আগে একবার পরে এরকম না, প্রত্যেকবার কি একই সময় কি টাকাটা পেয়ে যাব। এবং লাস্টে হচ্ছে ক্রমাগত প্রাপ্তি প্রদান। দ্যাট মিনস এখানের মধ্যে ব্যাপারটা এরকম না যে আমরা 2021 সালে টাকা পাইছি,
2022 সালে যে টাকা প্রদান করছে এরকম না। এখানের মধ্যে টাকা যা আসাটা কি ক্রমাগত হইতে হবে, যে একবারে আসবে। মানে আমি 2020 সালে থেকে শুরু করছি পাওয়া, সেইটা একেবারে 2030 সাল পর্যন্ত একটা চলতেছে। ধরেন 10 বছর মেয়াদ, তখন সেক্ষেত্রে ক্রমাগত কি আপনি খালি পাইতেই থাকবেন। এটা বলছে ক্রমাগত প্রাপ্তি। আবার ক্রমাগত প্রদানটাও কি উল্টা, যখন আপনি দিতে যাবেন তখন সেক্ষেত্রে কি নিয়মিত করে দিতেই থাকবেন, দিতে থাকবেন। এমন না যে একবার পাইছেন একবার দিচ্ছেন, একবার পাইছেন একবার দিচ্ছেন, এরকম না। যে যখন পাইতে থাকবেন তখন শুধু পাইতেই থাকবেন, যখন দেওয়া শুরু হবে তখন শুধু দিতে হবে। ব্যাপারটা এইরকম। এখানে নতুন কিছু না। যে আপনি যখন যেমন ধরেন আমি যদি আপনাকে উদাহরণ দিই, আপনি ধরেন ঋণ নিছেন কারো থেকে ঋণ নিছেন, ঋণ নিলে তাকে কি সুদ দিতে হয়। তো সুদ যখন দিবেন, সুদ কি এরকম যে আপনি 2020 সালে সুদ দিয়েছেন, 2021 সালে ওই লোক থেকে আবার টাকা পাইছেন, এরকম কিন্তু না। সাধারণত কি হয়, ধরেন আপনি 2020 সালে ঋণ নিছেন, 2021 সালে সুদ প্রদান করছেন, তারপরে 2022 সালেও কি করবেন, এই সুদ প্রদান করবেন, আবার 2023 সালেও কি করবেন, সুদ প্রদান করবেন। এ হয়ে গেলে কি সুদ খালি প্রতি বছর বছর খালি কি দিয়েই যাবে। তো ক্রমাগত হইতেছে, জিনিসটা কিন্তু স্টপ হয়ে যাবে। যতদিন পর্যন্ত আপনার চুক্তি আছে ততদিন পর্যন্ত হইতেই থাকবে। ধরেন 5 বছরের চুক্তি করছেন, তাহলে 5 বছর ধরে আপনি কি সুদ খালি দিয়ে দিতে থাকবেন। এমন না যে 5 বছরের মধ্যে ও আবার আপনাকে টাকাটা দেবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা লেগে যে ক্রমাগত ভাবে হইতে থাকবে। আবার যদি এটা উল্টোটা হয়, মানে আপনি পাওয়ার ক্ষেত্রে আপনি ধরেন নিয়মিত কি একটানা টাকাটা পাইতে থাকবেন, সেটাই বলছে ক্রমাগত প্রাপ্তি বা প্রদান। ওকে, এইখানের মধ্যে অ্যানুইটি জিনিসটা নিয়ে মোটামুটি বলা হইলো। তো অ্যানুইটি জিনিসটা এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো অ্যানুইটির বর্তমান মূল্য, আরেকটা হলো অ্যানুইটির আপনার ভবিষ্যৎ মূল্য। তো এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, যেটাকে আমরা বলতেছি পিভিএ, আর একটা ফিউচার ভ্যালু অ্যানুইটি, যেটাকে আমরা বলতেছি এফভিএ। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর প্রত্যেকটা দুইটা ভাগে, একটা সাধারণ আর একটা অগ্রিম। সাধারণ বলতে আমরা যেটা বুঝি যে এটা সময়ের শুরুতে পাওয়া হয় বা সময়ের শুরুতে দেওয়া হয়, সেটাকে বলতেছি আমরা সাধারণ অ্যানুইটি। আর সরি 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 ভুল বললাম, টু ওয়েট। এটা হবে সময় শেষে। যখন আমি বলবো সাধারণ অ্যানুইটি, তখন সেক্ষেত্রে হবে কি এটা সময় শেষে, মানে যে সময়ের কথা বলতে হবে 1 বছর, তাহলে আমি 1 বছরের শেষে টাকাটা দিব বা পাবো। আর যখন অগ্রিম অ্যানুইটি বলবো, তখন হবে কি সময় শুরুতে। এই কথাটা মাথায় রেখে, এটা পার্থক্যটা মাথায় রাখতে হয়, নাহলে সব ভুলে যায়। যে আমার যখন সাধারণ বলবো তখন সেক্ষেত্রে হবে সময় শেষে, যখন আমি অগ্রিম বলবো তখন হয়ে যাবে সময় শুরুতে। ইংরেজিতে এটাকে বলা হয় আপনার শুধু অ্যানুইটি, এখানে বলা হয় অ্যানুইটি ডিউ। ওকে, এটা মাথায় রাখেন, অ্যানুইটি ডিউ বলা হয়। যদি আমি বলি প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, তাহলে সেক্ষেত্রে হবে কি পিভিএডি, মানে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ। এটা মাথায় রাখেন, যখন অগ্রিম অ্যানুইটি বলে তখন প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ বলা হয়। তো এই জিনিসটা পার্থক্য মনে রাখেন। ভবিষ্যৎ মূল্যের বেলাও সেম। ভবিষ্যৎ মূল্যের বেলাও আমার সাধারণ অ্যানুইটি যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা সময় শেষে। ধরেন আমি 5 বছরের চুক্তি করলাম, যে 5 বছরের চুক্তি করলেন, 5 বছর আপনার ধরেন ব্যাংকে 5 বছরে 50,000 টাকা দিতে হবে, প্রতি বছর 10,000 করে দিতে হবে ব্যাংকে। তো প্রতি বছর যে 10,000 করে দিবেন, সেটা কি বছর শেষে দিবেন। 1 বছর শেষ হলে দিবেন, 2 বছর শেষ হলে দিবেন, 3 বছর শেষ হলে তারপর টাকাটা দিবেন। এটাকে বলছে সাধারণ অ্যানুইটি। আর অগ্রিম অ্যানুইটি কি, অগ্রিম অ্যানুইটি কি বছরের শুরুতে দিবেন, যে প্রতি বছরের শুরুতে। অনেক সময় দেখবেন যে আপনার ওই ব্যাংকে টাকা নিলে তখন ওদের কি শুরুতেই সুদ দেওয়া লাগে, একদম প্রথম দিন থেকেই আপনার সুদ ওরা কাউন্ট করে শুরু করে, তার মানে টাকাটাই আপনি প্রথম দিন থেকে দিয়ে আসতেছেন, তখন সেক্ষেত্রে সেটা হবে কি অগ্রিম অ্যানুইটি। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। শুরু আর শেষ কথাটা মাথায় রাখেন, যে সাধারণ হলে শেষ, আর অগ্রিম হলে কি শুরু। ওকে, এতটুকু। কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে দ্রুত বলে ফেলেন, একটু দেখি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। 2 পিস অলরেডি পড়ানো হয়ে গেল। ওকে, আমি ছোট করে দিলাম, যদি পুরো পৃষ্ঠার মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকে একটু দ্রুত বলেন। ওকে, অনেকেই বলতেছেন কোনো কোশ্চেন নাই, তাহলে আমি শুরু করে দেই।
যেহেতু কোনো কোশ্চেন নাই, ওকে তাহলে পরের পেজে চলে গেলাম। আমরা যে বার্ষিক ভিত্তির কথাগুলো বলতেছি, আমরা তো দুইটা ভাগে ভাগ করলাম, যে আমার সাধারণ হবে একটা, আরেকটা হবে হলো কি আমার অগ্রিম। দুইটার ক্ষেত্রে আমরা বললাম কি যে সাধারণ ক্ষেত্রে সময়কালের শেষে প্রদান করা হবে বা গ্রহণ করা হবে, আর অগ্রিমে বললাম কি সময়কালের শুরুতে গ্রহণ বা প্রদান করা হবে। এতটুকু নিয়ে আশা করি কারো কোনো কোয়েশ্চেন নেই। তো নতুন একটা আছে যেটা খুব একটা সবগুলো বইতে নাই এই জিনিসটা, কিছু কিছু বইতে আছে, সেজন্য এখানে ওরা দিয়ে দিয়েছে সিটের মধ্যে। তো আপনাকে মাথায় রাখতে হবে জিনিসটা, কনসেপ্টটা ক্লিয়ার রাখেন, তাইলে হবে। আপনার বইতে হয়তো বা ছিল না ইন্টারেস্ট, সেজন্য জিনিসটা টেনশন নেওয়ার কিছু নেই। তো এই ক্ষেত্রে বিলম্বিত বার্ষিক বৃত্তিটা কি? বিলম্বিত বার্ষিক বৃত্তির মধ্যে শুধুমাত্র আপনার একটা জিনিস ফুলফিল করা হয় না। আমরা একটু আগে যখন লাস্ট পৃষ্ঠার মধ্যে বলছিলাম যে বার্ষিক ভিত্তি বুঝবো আমরা তিনটা জিনিসের উপর ভিত্তি করে। এখানে আমরা বলছিলাম যে সমপরিমাণ অগ্রগতি থাকবে, সমান সমান ব্যবধান থাকবে, ক্রমাগত প্রাপ্তি প্রদান হবে। সেখানের মধ্যে শুধুমাত্র একটাকে এখানের মধ্যে স্কিপ করা হয়েছে বা একটা শর্ত শুধুমাত্র মানা হইতেছে না, সেটা হলো গিয়ে যে আপনার এই সময়ের যে ব্যবধানটা সেইটা সবসময় ফিক্স থাকবে না। মানে দেখা যাচ্ছে কখনো আবার এটা ইয়ে হইতে পারে, থামতে পারে, সেটা কখনো কখনো স্কিপ বন্ধ হয়ে থাকতে পারে, সেটাকে বলছে। মানে যখন আমরা বিলম্বিত বার্ষিক বৃত্তি বলবো তখন ব্যাপারটাকে এরকম একটু পড়ে দেখি, তাহলে সেক্ষেত্রে আপনাদের ক্লিয়ার হবে। নির্দিষ্ট পরিমাণ সময় অতিক্রম হওয়ার পর যে বার্ষিক বৃত্তি কার্যক্রম শুরু হয় তাকে বিলম্বিত বার্ষিক বৃত্তি বলে। দ্যাট মিনস আপনার সাথে সাথে জিনিসটা শুরু হবে না, এটা কি একটা মাঝখানে একটা গ্যাপ নেবে সময়। দেখেন এই লাইনটা পড়লে আরেকটু ক্লিয়ার হবে। বিলম্বিত বার্ষিক বৃদ্ধির ক্ষেত্রে বার্ষিক বৃদ্ধির প্রথম দুটো শর্ত পূরণ হয় কিন্তু তৃতীয় শর্তটি পূরণ হয় না। তাই যদি বার্ষিক বৃদ্ধি অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর গ্রহণ না করে বিলম্বিত গ্রহণ করে তখন তাকে বিলম্বিত বার্ষিক বৃদ্ধি বলে। দ্যাট মিনস এখানে আমাদের এক কথা যদি বলতে চাই, তার মানে সময়ের গ্যাপ যেটা, সেই গ্যাপটা আপনার সাধারণত কি এখানে স্কিপ করা হবে, এবং ক্রমাগত প্রাপ্তি প্রদান যেটা সেইটাও কি আপনার নিয়মিত হবে না, মানে একটু একটু। ধরেন আপনি প্রথম 2 বছর ঠিক মতো টাকা পাইলেন, 3 নম্বর বছর পাইলেন না, 4 নম্বর বছর পাইলেন না, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর আবার নিয়মিত পাইলেন। এই যে মাঝখানে যে ক্রমাগত প্রাপ্তির জিনিসটা বা সময়ের যে গ্যাপটা 1 বছর 1 বছর পর পাওয়ার কথা, সেই গ্যাপটাও কিন্তু পূরণ হলো না। তো এইটার কথা এখানে আমাদের বলা হয়েছে যে বিলম্বিত বার্ষিক বৃত্তি। সাধারণত এটা পরীক্ষায় খুব একটা থাকেও না, যেহেতু আপনাদের ইন্টার বইতে ম্যাক্সিমাম ইন্টার বইতে নাই। তো সেজন্য এটা নিয়ে একদম একটা টেনশন নেওয়ার কিছু নেই, জাস্ট জিনিসটা কি জানা রাখবেন। যদি কোশ্চেন আসে পড়ে তাহলে ওকে দেবেন। ওকে, দেন তারপরে চিরস্থায়ী বার্ষিক বৃত্তি। চিরস্থায়ী বার্ষিক বৃত্তি জিনিসটা কি একটু ভালো মতন খেয়াল করেন। চিরস্থায়ী বার্ষিক বৃত্তি ব্যাপারটা লেগেছে আমার টাকাটা যে পাবো বা দিব সেইটা নির্দিষ্ট সময় পর্যন্ত হবে না, এটা আনলিমিটেড চলতেই থাকে। ব্যাপারটা কি এরকম, সাপোজ ধরেন আপনি আপনি ধরেন সাপোজ একটা কোম্পানির শেয়ার কিনলেন। কোম্পানির শেয়ার কিনলে যেটা হয়, কোম্পানির মালিক, কোম্পানি থেকে কি আপনাকে লভ্যাংশ দেওয়া হয়। কোম্পানি যতদিন পর্যন্ত বিলুপ্ত না হবে ততদিন পর্যন্ত আপনাকে লভ্যাংশ দিয়ে যাবে দিয়ে যাবে। আবার ধরেন সাপোজ আপনি কোম্পানি থেকে একটা বন্ড কিনলেন, বন্ড কিনলে যেটা হয় কোম্পানি ঋণ নিচ্ছে আপনার থেকে, ব্যাপারটা এরকম। তো এর ফলে বন্ড নিলে কোম্পানি আপনাকে সুদ দিবে, এবং এই সুদটা যদি আজীবন হয়ে থাকে, মানে কোন নির্দিষ্ট টাইম লিমিট না দেওয়া থাকে বন্ডের, তাহলে সেক্ষেত্রে আপনি সুদটা কিন্তু আনলিমিটেড টাইম পর্যন্ত পেয়ে যাবেন পেয়ে যাবেন পেয়ে যাবেন। কোম্পানি যতদিন পর্যন্ত অস্তিত্ব থাকবে ততদিন পর্যন্ত আপনি কি টাকাটা পাইতে থাকবেন, সুদের টাকাটা। তো এই জন্য এটা এই ধরনের টাকা যখন পাবেন তখন সেক্ষেত্রে বলছে চিরস্থায়ী বার্ষিক বৃত্তি, ইংলিশে বলছে পারপেচুয়াল অ্যানুইটি। এতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলতে পারেন, না থাকলে আমি সুদের হারে চলে যাব। বার্ষিক বৃদ্ধি টপিকটা এখানের মধ্যে এতটুকুই। তো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই একটু দ্রুত বলেন, তাহলে সেক্ষেত্রে আমি বুঝতে আমার ক্লিয়ার হবে কারো কোনো সমস্যা ছিল। ওকে, দেন এখানের মধ্যে আপনি দুইটা জিনিস একটু বলে রাখা উচিত, ইনস্ট্যান্ট প্র্যাকটিস যেটা বলা আছে, সেটা হলো যে এই এফভিআইএফ এই জিনিসটা ফিউচার ভ্যালু ইন্টারেস্ট
ফ্যাক্টর। ওকে, আর আরেকটা আছে সেটা হলো গিয়ে যে PVIF, এটার ফুল মিনিং আর এটার ফুল মিনিং সেম, শুধু ফিউচার ভ্যালু ফ্যাক্টরের মধ্যে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর হবে, আর কিছু না। বুঝতে পারছেন? এইটা হলো এটা FBIF আর এটা কি PVIF। আচ্ছা, দুইটার মধ্যে পার্থক্যটা কি, মেইন পার্থক্যটা কি PVIF IF এর মধ্যে, মানে জিনিসগুলো কি সেটা একটু বলুন। আমরা যখন প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু ম্যাথ করতাম তখন কিরকম ছিল? পিবি ইকুয়াল টু ছিল কিরকম, এফবি ডিভাইড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার n, ব্যাপারটা এরকম। তো পিবিআইএফ কথাটা মানে হলো গিয়ে যে 1 টাকার 1 বছরের বর্তমান মূল্য, সেটা বলে পিবিআইএফ। আর যদি আমি বলি এফবিআইএফ, সেটা হবে সেম জিনিস, 1 টাকার 1 বছরের ভবিষ্যৎ মূল্য। ব্যাপারটা এরকম, জাস্ট ব্যাপারটা এখানে আমাদের এরকম, ব্যাপারটা এখানে আমাদের এরকম যে যখন আমি এক পিবিআই বলতেছি তার মানে দাঁড়াচ্ছে কি 1 ডিভাইড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার n। আচ্ছা, এখানে তো 1 বছর, তাহলে হবে এটাকে যে, সরি, 2 সেকেন্ড, এখানে সুদের হার থাকবে কিন্তু n এর জায়গায় কি হবে 1 হবে, মানে 1 টাকার 1 বছরের বর্তমান মূল্যকে বলতেছি আমরা এখানে পিভিআইএফ। কথাটা বুঝতে পারছেন এখানে আমাদের? বা জিনিসটা এভাবে বলা যায়, ধরেন আপনি যখন এইভাবে করে আছেন তখন সেক্ষেত্রে আপনি এটাকে ধরেন যখন 1 টাকার যখন 1 বছরের বর্তমান মূল্য আপনার কাছে বের হয়ে যাবে, তখন সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি 1000 টাকা বর্তমান মূল্য বের করতে পারেন, জাস্ট 1000 গুণ করে দিলে কিন্তু আমার বের হয়ে যেতেছে। বা আপনি যদি এখন 5000 টাকা বর্তমান মূল্য বের করতে চান, তাহলে জাস্ট 5000 টাকা গুণ করে দিলে কিন্তু কি 5000 টাকা বর্তমান মূল্য বেড়ে যেতেছে। তো এই ক্যালকুলেশনটা তো আমার নরমালি একটু কঠিন হয়, তো কঠিন ক্যালকুলেশনটা ইজি করে করার জন্য সাধারণত পিবিআইএফ এফবিআইএফ টা বের করে নেওয়া হয়। আমার কথা বুঝছেন? তো ফিউচার ইন্টারেস্ট ফ্যাক্টর বের করে তাহলে সূত্রের ব্যাপারটা কিরকম হবে, তখন হবে যে আমরা এখানে 1 গুণ 1 প্লাস আই টু দি পাওয়ার 1, এখানে আমাদের এরকম। তো এই জিনিসটা আর কি এখানে আমাদের এফবি। তো এখন কথা হলো এই জায়গার মধ্যে এই জিনিসটা আপাতত জাস্ট জানি না রাখেন, আপনি যখন ইউনিভার্সিটিতে উঠবেন, ইউনিভার্সিটিতে উঠলে তখন সেখানে দেখবেন আর কি যে এই জিনিসটার কাজ কিরকম, মানে এই জিনিসটা মানে এই যে 1 টাকার 1 বছর বর্তমান মূল্যের কাজ, সেইটা কিন্তু ওখানে দেখবেন। আপাতত জাস্ট জিনিসটা কি সেটা আমি একটু বলে দিলাম যে পিবিআইএফ কি আর ফিজিবল ইন্টারেস্ট কি আর এটা ফুল মিনিংটা কি, এতটুকু জানলে আপাতত চলবে। ওকে, ম্যাথ তো আর এখন শিখাবো না, তো এটা দরকার নেই। তারপরে এখানে দেখেন বলছে কি ত্রৈমাসিক চক্রবৃদ্ধি কারণে এম এর মান কত হবে, তো এম এর মান আমরা বলছিলাম কি ত্রৈমাসিক মানে কি 3 মাস পর পর, 3 মাস পর পর যখন যেহেতু বলা হয়েছে তার মানে এখানের মধ্যে যেটা বলা হয়েছে 12 ডিভাইড বাই 3, তাহলে आंसर আসছে কত, आंसर আসছে 4, তাহলে आंसर হবে কি 8। বুঝতে পারছেন? তো এই আর কি এখানে আমাদের কথাটা, এখানে আমাদের আসলে এই কোশ্চেন থাকার কিছু নেই। তারপর দেন এখানে দেখেন একটা ম্যাথ আছে, আর আমার কথা হলো গিয়ে যে ম্যাথ গুলো হয়তো বা এখানে আমাদের ইজি, তবে এরকম ম্যাথ কখনো আসে নাই যে এরকম সূত্র দিয়ে আপনি ম্যাথ করবেন, এত বড় ম্যাথ এই টাইপের আসে নাই। হয়তো আপনি মুখে মুখে করতে পারবেন, শর্টকাট ইউজ করে করে ফেলতে পারবেন, কিন্তু আমার কথা হলো গিয়ে যে সময় নষ্ট করার কোনো মানে হয় না, কারণ এই টাইপের ম্যাথ কখনো আসে নাই। আর আসলেও ম্যাথ আসার মতো ম্যাথ অনেক আছে, ছোট ছোট ম্যাথ অনেক আছে, যেখানে তো কঠিন কোয়েশ্চেন দিবে না, আমার যতটুকু ধারণা বা আমার যতটুকু এক্সপিরিয়েন্স থেকে বলি। তো সেই ক্ষেত্রে আপনি হয়তো চেষ্টা করে দেখতে পারেন মুখে মুখে করা যায় কিনা বাসার মধ্যে, কিন্তু এটা নিয়ে এত প্রেশার নেওয়ার কিছু নাই, যদি সময় থাকে তাহলে করেন, সময় না থাকলে এটাতে সময় নষ্ট করার কোনো মানে হয় না। অন্য অনেক অনেক পড়া আছে, ওগুলো শেষ করতে পারেন। তো এইটা হলো একদম শেষ অপশন হিসেবে। আর আমার মতে এইরকম টাইপের যদি ম্যাথ আসেও, তাহলে সেক্ষেত্রে পরীক্ষা হলে সবার লাস্টে অ্যান্সার করবে, মানে ধারণ চাষ আমি বললাম আসবে না আসবে না আসবে না, আসার কথা না, কখনো আসে নাই, কিন্তু ভুলে বলে আইসাই বললো কখনো আসে নাই,
এবার আইসাই বললাম গত 5-6 বছরে একবার আসেন এই টাইপের ম্যাথ, তো এখন আইসাই বললো ধরেন suppose, তখন সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আমার আমার সাজেশন লাগে যে যথাসম্ভব না করবেন, মানে এটা করতে গেলে এই টাইপের ম্যাথ গুলো যেগুলো আপনার কাছে মনে হবে একটু কঠিন, এগুলো করতে গেলে আপনার সময়টা একটু বেশি লেগে যাবে, তখন আপনি দেখবেন যে ব্যাপারটা এরকম হয়ে যাবে, সময় বেশি লাগার কারণে আলটিমেটলি অন্য কোয়েশ্চেন হয়তো বা আপনি 20 সেকেন্ডে অ্যান্সার করতে পারতেন বা 10 সেকেন্ডে অ্যান্সার করতে পারতেন, সেটা কিন্তু আর পারতেছেন না। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে আপনার, যে ম্যাথ কখনো যদি আসে, যদি আপনার কাছে মনে হয় যেটা একটু কঠিন লাগতেছে, সময় বেশি লাগবে, তাহলে সেক্ষেত্রে ম্যাথটা একটু লাস্টে অ্যান্সার করেন, শেষ অ্যান্সার করেন, ম্যাথের সময় বেশি নষ্ট করেন না। কারণ এখানে টাইম অনেক শর্ট, টাইম অনেক বেশি লাগে, এটা লাস্টে অ্যান্সার করেন, যদি আপনার হাতে টাইম থাকে আপনি তখন ম্যাথটা অ্যান্সার করে দিলেন, ব্যাপারটা এখানে আমাদের এরকম, আর কিছু না। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন ব্যাপারটা। তো এবার আসলে আমরা সুদের হার নিয়ে একটু কথা বলি। সুদের হার নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে হবে যেটা, যে আমরা যে সূত্র করি, প্রেজেন্ট ভ্যালু সূত্র বলেন, ফিউচার ভ্যালু সূত্র বলেন, দুই সূত্র বা যে কোনো অ্যানুইটি বা আপনি যদি অর্থের সমমূল্যের যে কোনো সূত্রই বলেন, সেখানে আই বা কেডি বা আর, এই তিনটা জিনিসের একটা না একটা আপনি হয়তো পাবেন, মানে তিনটা যেখানে একটা থাকে কোনো না কোনো অঙ্কে। তো এই তিনটা জিনিসের মিনিং একটা, সেটা লাগে সুদের হার। তো সুদের হার বলতে আপনার টাকার যে পরিবর্তনটা হইতেছে, সেইটা পরিবর্তনটা কত পার্সেন্টেজে হইতেছে, সেইটা সাধারণত সুদের হারের মাধ্যমে বের করা হয়। এখানে আরেকটা সংজ্ঞা দেওয়া হয়েছে যে টাকা ধার নেওয়া হলে যে চার্জ পরিশোধ করতে হয় তাকে সুদ নামে অভিহিত করা হয়। শতকরা হারে যখন সুদ ধার্য করা হবে, তখনই সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো কি সুদ হার। সুদের কথা এখানে দুইটা বলছি, যে দুই প্রকার সুদ আছে, একটা সরল সুদ আর একটা চক্রবৃদ্ধি সুদ। সরল সুদের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি আপনাদের সাথে। সরল সুদ যখন আপনাকে বলা হবে, তখন সেক্ষেত্রে কথাটা হবে এরকম, যে আমার আসলের উপর সুদ ধার্য করবে, আর কিছু না। ব্যাপারটা কি এরকম, আমি একটু ডিটেলসে বলি আপনাদের। ধরেন যখন আমি সরল সুদের কথা বলতেছি, তখন সেক্ষেত্রে ব্যাপারটা কিরকম আসতেছে, সরল সুদের ব্যাপারটা যে আপনার প্রথম বছর 1000 টাকার উপর আপনি সুদ ধার্য করবেন 10%। আপনি ধরেন 1000 টাকা ঋণ নিয়েছেন, সেটার উপর সুদ ধার্য করবেন 10%, আসলে কত আসছে? 100 টাকা। দ্বিতীয় বছর যখন আপনি আবার ক্যালকুলেশন করবেন, তখনও আপনি 1000-এর উপরে কি 10% করে 100 টাকা ক্যালকুলেশন। তৃতীয় বছর যখন আবার যাবেন, তখনও একই জিনিস, দ্যাট মিনস প্রতি বছরই আমি আমার আসলের উপর সুদ ধার্য করতেছি, শুধুমাত্র আসল। এবং তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি, এই সরল সুদ পদ্ধতিতে আমার আসলের পরিমাণ, মানে যার উপর সুদ ধার্য করা হয়, এবং সুদের পরিমাণ দুটোটাই আপনার কি থাকে, নির্দিষ্ট থাকে, দ্যাট মিনস প্রতি বছর বছর একই থাকে যখন আমি সরল সুদ পদ্ধতিতে সুদ ধার্য করব। সরল সুদ পদ্ধতি যখন সুদ ধার্য করবো, তখন আমরা কি এই আসলটার উপরেই যে টাকা ঋণ নেওয়া হয়েছে বা যে টাকা ঋণ দেওয়া হয়েছে, সেই মূল টাকা বা সেই আসল টাকার উপরে কি নির্দিষ্ট হারে সুদ ধার্য করবো। এই সরল সুদ বলে, সরল সুদের প্রত্যেক বছরই কি সমান হবে, তাহলে যেটা নির্দিষ্ট পরিমাণ সুদই কি প্রতি বছর দেওয়া হবে। এবার আছেন চক্রবৃদ্ধি সুদ। সাধারণত বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন আপনাকে ঋণ প্রদান করে, তখন তারা সাধারণত এই চক্রবৃদ্ধি পদ্ধতিতে কি সুদ ধার্য করে থাকে, চক্রবৃদ্ধি সুদ পদ্ধতি। এখন কথা হলো এটা কিভাবে ক্যালকুলেশনটা করে, এটা ক্যালকুলেশনটা হয় এইভাবে যে যখন সুদ ধার্য করা হবে, সাপোজ ধরেন আপনার 1000 টাকা ঋণ নিচ্ছেন, তার উপর 10% সুদ ধার্য করবেন। 10% সুদ ধার্য করলে প্রথম বছর 100 টাকা হবে। ওকে, এতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না। কিন্তু চক্রবৃদ্ধি পদ্ধতিতেই আপনার দ্বিতীয় বছর থেকেই আপনার যার উপর সুদ ধার্য করা হবে সেটা পরিবর্তন হয়ে যায়। দ্যাট মিনস পরবর্তী বছরগুলোতে আপনার সুদ প্লাস আসল দুইটা ক্যালকুলেশন করে তারপর ধরা হয়। তার মানে আমি বলতে পারি চক্রবৃদ্ধি পদ্ধতিতে সুদ আসলের উপর সুদ ধার্য করা হয়।
আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা কিরকম। সাপোজ প্রথম বছরে 1000, এটাই তো আমার জন্য আসল, 1000 তো থাকবেই, তার সাথে সুদের উপরে কি ধার্য করা, সুদ আর আসল দুটো যোগ করলে কত হয়? 1100। এটা উপর 10% করলে আমার হইতেছে আবার 110। তৃতীয় বছর যখন আমি আবার যাব, তৃতীয় বছর সুদ ধার্য করতে যাব, তখন সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে এই আসল 1000 প্লাস 110, তাহলে কত হলো? সরি একটু ভুল হয়ে গেছে। তাহলে তখন কি করব? তখন হলো যে 1110 আসল প্লাস সুদ। তাহলে 1100 ইন্টু 10% সমান সমান তখন হবে 111। এভাবে আর কি ব্যাপার, বুঝতে পারছেন? এভাবে করে আসবে আর কি, প্রতি বছর বছর খালি কি বাড়তে থাকবে আসলের পরিমাণ যার উপর সুদ ধার্য করা হয়, সেটাকে বলা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ। ওকে, আশা করি এটা নিয়ে ক্লিয়ার। চক্রবৃদ্ধি সুদ এখানে বলছে কি দেখেন, নির্দিষ্ট সময় অর্জিত সুদ আসলের উপর সাথে প্রাপ্ত সুদ আসলের উপর পরবর্তী সময়ে যে সুদ নির্ণয় করে তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। ওকে, এই জিনিসটা আর কি এখানের মধ্যে আর কোনো কিছু নাই এখানে। দেন তারপরে এবার আমরা ছিল যে নামিক সুদের হার বা কার্যকরী বা প্রকৃত সুদের হার, এই জিনিসটা কিন্তু অনেক কনফিউজিং, এটা একটু বোঝার চেষ্টা করেন, আশা করি বুঝবেন। সরি, প্রথমে আসে বলছে কি এখানে আমাদের নামিক সুদের হার। নামিক সুদের হার কথাটা মানে কি? নামিক সুদের হার কথাটা মানে হলো এখানে মধ্যে এটাই যে আপনার চুক্তিতে সুদের হার বলা থাকে, চুক্তিতে যে সুদের হার বলা থাকে সেটা আমাদের নাকি নামিক সুদের হার। আর কার্যকরী সুদের হারটা কিরকম? যে সুদের হারে আপনি সুদ গণনা করতেছেন, তাকে বলছে কি কার্যকরী সুদের হার। দেখেন এবার আমরা আবার এবার সেটা চলে যাই। দেখেন এখানে কি বলছে নামিক সুদের হারে বললাম যে ঋণদাতা এবং ঋণগ্রহীতার জন্য চুক্তিবদ্ধ বার্ষিক সুদের হারকে নামিক সুদের হার। সাপোজ আপনি আমার থেকে ঋণ নিলেন, নেওয়ার সময় বললেন যে ভাই আমি আপনাকে 10% সুদ দিব, তাহলে সেক্ষেত্রে 10% সুদ দিব যে বলতেছি সেটাকে বলতেছি কি আমরা কি নামিক সুদের হার। আর যখন আমরা কার্যকরী সুদের হার বলতেছি তখন সেক্ষেত্রে আমি বলতেছি যে আমার যেটার উপর সুদ ধার্য করা হইতেছে অ্যাকচুয়ালি, যেটা সুদ ক্যালকুলেশন করা হইতেছে সেটাকে বলছে প্রকৃত বা কার্যকরী সুদের হার। টার্মস কি এরকম, সাপোজ ধরেন এখানের মধ্যে আহ আমি যদি আপনাকে বলি এভাবে করে, সাপোজ ধরেন আহ আহ, অর্ধবার্ষিক অর্ধবার্ষিক কথা বললাম, সাপোজ অর্ধবার্ষিক কথা বললে তখন কি এম এর মান 2 হয়ে যায়। তখন আমার দেখেন নর্মালি আমি এই জায়গার মধ্যে সুদ ধার্য করতেছিলাম, ধরেন নামিক সুদের হার অনুযায়ী সুদ হইতেছে 10%, তাহলে সেক্ষেত্রে আমার কার্যকর হইতেছে কত? আমার ধরেন সাপোজ এখানে আমাদের পয়েন্ট, ধরেন এখানে 1 প্লাস কি সূত্রটা কিরকম, আই ডিভাইড বাই এম টু দি পাওয়ার এন ইন্টু এম। এটা লেগে যদি আমার অর্ধবার্ষিক হয়, আর অর্ধবার্ষিক না হইলে তখন কি হবে, শুধুমাত্র আই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তো এভাবে যদি হইলো ধরেন কোনো চক্রবৃদ্ধি নাই, চক্রবৃদ্ধি না থাকলে তখন কিরকম করতেছে 1 প্লাস ধরেন 10%, তাহলে 0.10 ধরেন 2, তাহলে আমি ক্যালকুলেশন করে যে রেজাল্টটা বের হবে সেখানে সুদের হার ধার্য করতেছে কত 10%। এইটা আমার জন্য কি নামিক সুদের হার, যেটা আমি চুক্তি করছি সেটা যদি কার্যকর হয় তখন নামিক সুদের হার। আর এইখানের মধ্যে কার্যকর হইতেছে কোনটা? কার্যকর হইতেছে 1 প্লাস 0.10 ডিভাইড বাই 2, যেহেতু অর্ধবার্ষিক বলছি তাহলে হবে কত 2 ডিভাইড বাই এন এর মান কত 2 ইনটু আবার এম। এম এর মান এখানে কত হবে, ধরেন সাপোজ এখানে আমাদের এটা 2 হবে। তো এই যে জিনিসটা এখানের মধ্যে খেয়াল করেন, এখানের মধ্যে আমার ক্যালকুলেশনে আসছে কত 0.5। ওকে, আমি আবার বলতেছি একটু খেয়াল করুন। নামিক সুদের হার মানে চুক্তিতে যে সুদের হারটা ইউজ করা হবে, চুক্তিতে যে সুদের হারটার কথা বলা থাকবে যে আমি আপনার থেকে 10% সুদ নিব, সেটা হচ্ছে নামিক সুদের হার। আর কার্যকরী সুদের হার মানে কি, যে সুদের হারটা গণনা করা হইতেছে, দ্যাট মিনস আমি ক্যালকুলেশনের সময় আমি এখানের মধ্যে 1 প্লাস 0.05, তার মানে কি এখানে ক্যালকুলেশন করতেছে কত 0.05, আমি চুক্তি করছিলাম 10%, 10% কি কার্যকর হইতেছে? কার্যকর হইতেছে কোনটা, যেটা আমার
ক্যালকুলেশন করার পর আসছে সেইটা, তাহলে এখানে এইটাকে বলা হবে কার্যকরী সুদের হার, যেইটা এখানে ইউজ করা হইতেছে। ওকে, বুঝতে পারছেন? এখানে আমাদের এটাই আর কিছু না। তো দেন এইটা ছাড়া আর কিছু না। দেন তাহলে আমরা এখানে একটু বইতে দেখি এখানে কি বলা আছে, যে যদি বছরে একের অধিক, দ্যাট মিন্স কম্পাউন্ডিং, যেটা আমরা এই যে একটু আগে এম এর কাজ দেখলাম, সেই হয়, তাহলে প্রকৃত পক্ষে যে হারে সুদ পরিশোধ করা হয়, প্রকৃত পক্ষে যে হারে সুদ পরিশোধ করা হয় বলতে এখানে বোঝানো যাচ্ছে কি, যে আমার দেওয়ার কথা 10%, কিন্তু প্রকৃত পক্ষে সুদ ধার্য করা হচ্ছে কত, 0.05%। তাহলে এই জায়গার মধ্যে এইটা আমার জন্য কি কার্যকরী সুদের, যে বলছে কি যে পরিশোধ করা তাকে কার্যকরী সুদের হার বলে। সুদের পণ্যগুলিগত বাড়তে থাকলে প্রকৃত সুদের হারও কি বাড়তে থাকে। এইটার কথাটা আসছে যে আপনার ইন্টারে যে আপনারা EAR এর অঙ্কটা করছেন মনে হয়, EAR বা অনেকে EIR বলেন, যেটাই বলেন। এই অঙ্কের মধ্যে তখন কিরকম ছিল, এই অঙ্কের মধ্যে ছিল এরকম যে সরি একটু ভুল হয়ে গেছে, দান এই সূত্রটা না, এখন এখন এই সূত্র কাজ না, এটা না। আচ্ছা যাক, যেটা বলতেছিলাম আপনাদের, যে এখানের মধ্যে আপনার এই কথাটা এখানের মধ্যে বলা হয়েছে যে আপনার পৌনঃপুনিকতা যখন বাড়বে, পৌনঃপুনিকতা বাড়লে সাধারণত কি হবে এখানের মধ্যে এই সুদের হারের পরিবর্তনটাও কি হবে। তার মানে নামিক সুদের সময় যে কথাটা বলা হইতেছে, ওই সুদটা কিন্তু এখানে কার্যকর হইতেছে না যখন আমার এম এর মান আসবে। এম না আসা পর্যন্ত আমার নামিক সুদের হারটাই কিন্তু কি কার্যকরী সুদ কার্যকর হইতেছে, কিন্তু যখন আমার একেবারে অধিক চক্রবৃদ্ধি হইতেছে তখনই কি সেটা পরিবর্তন হইতেছে। এই কথাটা এখানে আমাদের বলা হয়েছে। এবার আছে এখানে হচ্ছে প্রকৃত সুদের হার, মানে কার্যকরী সুদের হার আর নামিক সুদের হার মধ্যে সম্পর্কটা কি বলছেন, নামিক সুদের হার কখনই কার্যকর সুদ হতে বেশি হতে পারে না, কার্যকরী সুদের হার নামিক সুদের বেশি সমান হতে পারে। দেখেন এখানে আমাদের বলা হয়েছে যে কখনই বেশি হতে পারে না কার্যকরী সুদের হার নামিক সুদের থেকে বেশি বা সমান হতে পারে, সেটা মুখস্থ করে ফেললেন কথাটা, যেটা আমাদের সম্পর্কটা তাহলে হবে। এবার আসেন ঋণ পরিশোধ সূচি। ঋণ পরিশোধ সূচিটা আমি একটু বলি, তাহলে একটু খেয়াল করেন। ঋণ পরিশোধ সূচিটা কি বলছেন, ঋণ পরিশোধ সূচি বলতে লোকে যে বুঝেছে এখানে আমাদের এরকম, যে সাপোজ ধরেন আপনি কারো থেকে ঋণ নিছেন, ব্যাংকের থেকে আপনি ঋণ গ্রহণ করছেন, ব্যাংকের থেকে ঋণ গ্রহণ করছেন, এখন ব্যাংক আপনার টাকাটা দিচ্ছে, ব্যাংক বলছে যে আপনি 10 বছরের জন্য যে টাকাটা নিছেন, টাকাটা আমাকে 5 বছরের মধ্যে, ধরেন 10 বছরের মধ্যে টাকাটা পরিশোধ করে দিতে হবে। তো 10 বছরের মধ্যে যে টাকাটা পরিশোধ করবেন, ধরেন আপনি এখানে আমাদের 5 লক্ষ টাকা নিচ্ছেন ব্যাংকের থেকে, 10 বছরের মধ্যে পরিশোধ করে দেবেন। এখন আপনি হয়তো মনে করতে পারেন যে 10 বছরের মধ্যে 5 লাখ পরিশোধ করে দিব, প্রতি বছর 5 লাখ করে দিলেই হয়, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। প্রতি বছর 5 লাখ করে দিলে হবে না, এই কারণে এটার সাথে সুদের অ্যামাউন্টটা কি বাড়বে, সুদের অ্যামাউন্টটা কি যোগ হবে। তো সুদের অ্যামাউন্টটা যদি যোগ হবে, তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের এটা আমি বলতে পারি যে এখানে আমাদের আমার একটা ক্যালকুলেশন করে বের করতে হবে। তো যে প্রতি বছর বছর কত টাকা করে দিতে হবে, প্রতি বছর কত করে দিলে দিন শেষে আমার অ্যামাউন্টটা কি জিরো আসে। আমি যে 5 বছর হিসাব করি, 5 নাম্বার বছরে এসে মানে শেষ বছরে এসে আমার ঋণের টাকাটা শেষ হবে, এভাবে করে কিভাবে দিলে আমার শেষ হবে, ওই জিনিসটাকে বলাইতেছে কি, এই ছকটাকে বলাইতেছে, বা এই ছক বা এই বিবরণীটাকে বলাইতেছে ঋণ পরিশোধ সূচি। ইন্টার যদি কেউ করে থাকেন তাহলে করছেন ভালো কথা, যদি না করে থাকেন তাহলে সেক্ষেত্রে আর সমস্যা নেই, কারণ এখন আর করতে হবে না। এখন এই ম্যাথের ক্ষেত্রে আমার একটা কোনো কাজ নাই, এখন শুধুমাত্র আপনার কাজের লাগে জিনিসটা কি সেটা জানা। আমি সেখানে কি বলতে পারি যে লাগে যে আমার ঋণ পরিশোধ সূচির মাধ্যমে ঋণের পরিমাণ, দ্যাট মিনস কত টাকা ঋণ আছে, কিস্তির পরিমাণ, দ্যাট মিনস প্রতি বছর বছর কত টাকা করে দিতে হবে, সুদের পরিমাণ কত টাকা করে সুদ ধার্য করা হইতেছে, এবং দিন শেষে কত টাকা ঋণ রয়ে গেছে, বকেয়া ঋণ, মানে কিস্তির টাকা পরিশোধ করার পরে কত টাকা ঋণ হয়ে গেছে সেটা দেখানো হয়। এই কথাটা এখানে আমাদের বলা হয়েছে। যারপর বলা হচ্ছে এটা এটা মুখস্থ করে ফেলবেন এই সব পয়েন্টটা, যে ঋণ পরিশোধ প্রক্রিয়া, যে ঋণ পরিশোধের সূচির দ্বারা সহজে বোঝা যায়, আপনি কিভাবে কিভাবে প্রতি মাসে মাসে কত টাকা করে দিবেন, সেইটা এই ঋণ পরিশোধ সূচির মাধ্যমে কি সহজে জানা যায়। এই কথাটা এখানে আমাদের বলা হয়েছে। দেন তারপর নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজের মধ্যে আমরা এখানে আমাদের যেটা বলছে,
নেক্সট পেজের মধ্যে এখানের মধ্যে যেটা এটা মুখস্থ করে ফেলবেন যে ঋণ পরিশোধ সূচিতে কিস্তির পরিমাণটা সবসময় সমান থাকবে। নরমালি এটাই হয় যে কিস্তির যে টাকাটা সেটা প্রতি বছর ফিক্স থাকে, এই জন্য বলছে কিস্তির পরিমাণটা কি সবসময় সমান থাকে। তারপর সুদের পরিমাণ ক্রমে নয় হ্রাস পায়, যেহেতু আমার আসলের পরিমাণ প্রতি বছর কিস্তি দেওয়ার ফলে আসলের পরিমাণ কমে যাচ্ছে, তো পরিমাণ কমে যাওয়ার ফলে এই আসলের উপরেই ক্যালকুলেশনটা করা হয়েছে, সেজন্য ক্রমান্বয়ে হ্রাস পেয়ে থাকে। মানে আসলের উপরেই তো আমার নরমালি সুদটা ধার্য করা হয় সুদের হার। তো সেজন্য আমার কি করা হয়, মানে যেটা ঋণ বকেয়া ঋণ, মানে দিন শেষে টাকাটা রয়ে গেছে সেটার উপর সুদ ধার্য করা হয়, সেজন্য কি ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে এবং আসলটাও কি ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। কারণ আপনি প্রতি মাসে কিস্তি দিয়ে যেতেছেন, টাকার পরিমাণটা কি কমতেছে এবং সেখানে সুদের পরিমাণ এবং আসল দুইটাই কি কমতে থাকতেছে। এই আর কি এখানে আমাদের কথা। এবার আছেন বিধি 72, বিধি 69, দুইটা ইম্পর্টেন্ট, দুইটাই আপনার কোশ্চেন আসতে পারে যেহেতু ম্যাথ ছোট ছোট। আমি যদি রুল 72 এর কথা বলি, রুল 72 সমান সমান কি, আমার n বাই 72 বা আমার i বাই 72। তো এই যে 72 আমরা বলতেছি বিধি 72 বা রুল 72, এই 72 রুলটা আমরা সাধারণত কিভাবে, মানে দেখেন এই যে আমাদের এই রুলটা কিন্তু অনেক ইজি, মানে অনেক ছোট, এটা চাইলেই কিন্তু আপনি পরীক্ষায় আসলে কিন্তু দিতে পারবেন। এটার জন্য আপনার কিন্তু ক্যালকুলেটর প্রয়োজন নেই বা এটার জন্য আপনার কিন্তু খুব একটা সময় প্রয়োজন তাও কিন্তু না। এই টাইপের ছোট ছোট ম্যাথ আসলে অবশ্যই অবশ্যই আপনি অ্যান্সার করার চেষ্টা করবেন। তো যেটা বলতেছিলাম এই রুল 72 বা এটা কিভাবে কখন করব, যদি আমার এরকম কোয়েশ্চেনে কখনো বলা থাকে যে আপনার দ্বিগুণ হবে, ব্যাপারটা কি এরকম, কথাটা কি, কথাটা হলো যে আমার কোয়েশ্চেনে বলা থাকবে দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে এরকম একটা কথা বলা আছে, তখন সেক্ষেত্রে আমাকে কি এই বিধি 72 বা বিধি 69 করতে হবে। তবে যদি কোয়েশ্চেনে আমার বার্ষিক কথাটা বলা থাকে, তাহলে সেই ক্ষেত্রে বার্ষিক চক্রবৃদ্ধি কথাটা বলা থাকে, তাহলে সাধারণত কি রুল 72 কি হয়ে থাকে। আর যদি কোয়েশ্চেন স্পেসিফিক করে আমার 72 এর কথা বলা থাকে তাহলে তো হলো। এখন কথা লেগে যে সে কাজটা কি হবে, কাজটা লেগে যে যদি আমার কোয়েশ্চেনে আপনার বলা থাকে এরকম যে মিস্টার রহিম 5 বছরে 1 লক্ষ টাকা দ্বিগুণ করতে চান, তাহলে সেক্ষেত্রে আমার কোশ্চেন কি দ্বিগুণ আছে, একটা নির্দিষ্ট বছর আছে, এখানে কোশ্চেনে বছর দেওয়া থাকতে পারে বা সুদের হার দেওয়া থাকতে পারে, যেটা হচ্ছে এখানে একটা। যদি বছর দেওয়া থাকে, যেমন ধরেন এই কোশ্চেনে আমার বছর দেওয়া আছে, বছর থাকলে আমাকে এখানে সুদের হারটা বের করতে হবে, ওকে। আর যদি কোশ্চেনে সুদের হার দেওয়া থাকে তাহলে আমাকে এখানে বছরটা বের করতে হবে। দুইটা ডিফারেন্স এই জায়গায়, একটা দেওয়া থাকলে আরেকটা বের করতে হবে। কখন বের করবো, কোশ্চেনে যদি বার্ষিক নাকি বার্ষিক না এই ব্যাপারে কিছুই বলা নেই, অথবা বার্ষিক বলা আছে বার্ষিক চক্র, তাইলে কি আমি কি করবো রুল 72 ইউজ করবো। যেহেতু এই কোশ্চেনে আমার বছর দেওয়া আছে তাহলে আমাকে কি করতে হবে 72 ডিভাইড বাই বছর, মানে 5 বছর, এবং যে অ্যান্সারটা আসবে এটাকে পার্সেন্টেজে প্রকাশ করতে হবে। আবার যখন আমি আমার কোশ্চেনে সুদের হার দেওয়া থাকবে, ধরেন সাপোজ আমার এখানে কোশ্চেনের মধ্যে 5% সুদের হারের কথা বলা আছে, সাপোজ বলা আছে 10% সুদের হার, তাহলে সেক্ষেত্রে তখন আমি কি করবো 72 ইকুয়াল টু সরি, তখন আমি কি করবো, তখন আমি এখানে আমাদের বের করবো যে 72 ইকুয়াল টু না, আমি বলবো যে আমার যেহেতু সুদের হার দেওয়া আছে আমার লাগবে কি বছর, বছর সমান সমান 72 ডিভাইড বাই 10%, 10, তাহলে বছর সমান সমান তাহলে আমার 72 ইকুয়াল টু কত 7.2, তখন আসবে কি আমার 7.2 এর ব্যাপারটা এখানে মধ্যে এরকম। তো আমার যেটা দেওয়া থাকবে সেটা বসাবো, বছরের সুদের হার মধ্যে যেটা দেওয়া থাকবে না সেটা আমরা কি বের করবো। তাহলে এখানে আমাদের কথাটা কি হবে, এখানে আমাদের যে বছর যদি দেওয়া থাকে তাহলে আমাকে বের করতে হবে কি সুদের হার, আর যখন সুদের হার কোশ্চেনে দেওয়া থাকবে দ্বিগুণ বলা আছে তখন আমাকে বের করতে হবে কি বছর। ব্যাপারটা এখানে আমাদের এতটুকুই ক্লিয়ার, এখানে আর কোনো কিছু নেই। দেন তারপরে এখন আবার আসেন রুল 69।
রুল 69 কখন হবে? রুল 69 হবে যখন কোশ্চেনে 3টা কথা বলা থাকবে। সেটা হলো অর্ধবার্ষিক, অবিরত আর হলো দৈনিক। এই 3টা কথা যখন বলা থাকবে তখন সেই ক্ষেত্রে আপনার কি হবে? বিধি 69 বা রুল 69। রুল 69 এর ক্ষেত্রে এখানে একটু কনফিউশন আছে। কনফিউশন বলতে ব্যাপারটা এরকম, যখন কোশ্চেনে আমার রুল 69 এর কথা বের করতে হবে, কথা আগের মতনই, যে সুদের হার যদি বলা থাকে তাহলে সেক্ষেত্রে আমি বছর বের করব, বছর বলা থাকলে সুদের হার বের করব। এখানে নিয়ে কোনো কথা নেই। কথাটা হলো এই জায়গার মধ্যে এইটাই, যে এই টাইপের ম্যাথ করতে গেলে একটু সূত্র নিয়ে একটু ভাবতে হবে। সূত্র নিয়ে ভাবতে হবে, কারণ এক এক টিচার এক এক ভাবে বলে। কেউ কেউ বলে এখানে মধ্যে 0.35 যোগ 69 ডিভাইড বাই বছর বা সুদের হার। অনেকে আপনার এখানে 0.35 না দিয়ে ডাইরেক্ট 69 ডিভাইড বাই আমার এই আই বা এন বসে অ্যান্সারটা বের করে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের যেটা বলবো, যদি এই রুল 69 দিয়ে কোশ্চেন আসে, কোশ্চেন ডিরেক্টলি রুল 69 বলা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আগে 0.35 দিয়ে চেক করে দেখবেন, মানে ক্যালকুলেশন করে মুখে মুখে, যে এটা কি করা যায় কিনা বা অ্যান্সার মিলে কিনা। যে অ্যান্সার মিলে নেই তাহলে এটা দিবেন। মানে এক একজন এক একটা বলে, তো আপনার যে কোশ্চেন করছে সে কোনটা ভাবতেছে সেটা আপনি এমনি বুঝবেন না। আপনাকে এইভাবে করে বুঝে নিতে হবে, যে আগে 0.35 দিয়ে ক্যালকুলেশন করে দেখবেন রেজাল্ট কত আসছে। ওই রেজাল্টে যদি অ্যান্সার থাকে তাহলে ভালো, যদি অ্যান্সার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এভাবে করে আরেকবার ট্রাই করো, তারপরে বের করে দেখবেন যে হয় কিনা। যদি হয়ে গেল তাহলে তো হয়। বুঝতে পারছেন? এই এলাকা এখানে আমাদের কথাটা, এখানের মধ্যে রুল সূত্র বের করা ওইটা এটাই। আর দুইটার মধ্যে পার্থক্যটা কি? 72 বেলা বার্ষিক চক্রবৃদ্ধি বলা হবে, আর 69 বেলা অর্ধবার্ষিক, অবিরত, দৈনিক, এই কথাগুলো কি করা থাকবে। দুইটা কনফিউশন ক্লিয়ার করে নিয়ে, এবং বাকি কাজ সব সেম, সূত্র কাছাকাছি। তবে আমি আপনাকে ধরেন সাপোজ এই 2 নম্বর অঙ্কটা একটু করাই দিই। 2 নম্বর অঙ্কটা করাই দিলে তাহলে সেক্ষেত্রে আপনারা একটু ক্লিয়ার হবেন। এখানে বলছে 8% সুদ, মানে সুদের হার দিয়ে দিচ্ছে। আমাকে তাহলে কি করতে হবে? সময়টা বের করতে হবে, বছরটা বের করতে হবে। এবং এখানে আমাদের দ্বিগুণ কথাটা বলা আছে। এই ক্ষেত্রে দেখেন আমার 69 হবে না 72 হবে, সে আবার কিন্তু কিছু স্পেসিফিক করে বলে নাই যে আমার 69 হবে না 72 হবে। তো সেক্ষেত্রে আমি বলছিলাম যে বার্ষিক চক্রবৃদ্ধি যদি বলা থাকে বা কিছুই বলা না থাকে, তাহলে সেক্ষেত্রে আমার রুল 72টাই বসাতে হবে। তাহলে আমার এখানে 8% যেহেতু বলছে, তাহলে আমার কাজ কি হবে? 72 ভাগ 8। তাহলে আমি এখানে কি পাইতেছি? এন এর মানটা পাইতেছি, মানে সময়টা পাইতেছি। তাহলে 72 ভাগ করলে কত আসে? বছর 9, 9 বছর আসে। তাহলে এইটাই আমার জন্য এখন আমাদের অ্যান্সার, যে অ্যান্সার হবে 9 বছর। এটা বের করতে কি আমার সাধারণত কি এত বেশি টাইমও লাগার কথা না, দ্রুত বের করে দেওয়া। বুঝতে পারছেন? এই হলো এখানে আমাদের কথাটা। ওকে, এখানের মধ্যে কিছু কিছু ম্যাথ আছে যেগুলো আপনি চাইলে মুখে মুখে বের করে ফেলতে পারবেন। আমি একটু এগুলো নিয়ে একটু হালকা বলে দিই, যাতে আপনার ম্যাথ যদি এসেও পড়ে তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে অ্যান্সার করবেন সেটা। আর যেগুলোর দরকার নেই সেগুলো বলে দিব। যেমন ধরেন এইটা, এই ম্যাথটার কথা যদি চিন্তা করি, এই ম্যাথটার কথা হলো যে, আচ্ছা ম্যাথে আসবো, আচ্ছা আগে আপনার একটু বলেন তো, যতটুকু বলা হয়েছে ততটুকুর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওকে, সবাই মোটামুটি বলতেছেন কিন্তু কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এবার আমি ম্যাথে চলে যাই। ওকে, তাহলে এবার ম্যাথটাতে আসেন। ম্যাথের মধ্যে এখানের মধ্যে আমি আবারও বলতেছি, ম্যাথের ক্ষেত্রে আপনি সবসময় চেষ্টা করবেন যে এইরকম টাইপের, মানে বড় বড় কথা হলো ম্যাথ যদি থাকে তাহলে সেক্ষেত্রে স্কিপ করা। ফার্স্টে চেষ্টা করবেন স্কিপ করার, কারণ এগুলোতে একটু টাইম বেশি লাগে। টাইম বেশি লাগলে আপনার অন্য অ্যান্সার করতে সময় সমস্যা হবে। সেজন্য আমার কথা হলো যেটা, যে ম্যাথ আসলে এগুলো স্কিপ করবেন। শেষে লাস্টে যদি টাইম পান তাহলে সেক্ষেত্রে সেটা অ্যান্সার করার চেষ্টা করবেন। এছাড়া না, কিন্তু এরকম রুল 72, রুল 69 টাইপের ম্যাথ যদি আসে, সেগুলাতে ম্যাথে আপনি চেষ্টা করবেন
করে ফেলার জন্য, ওইগুলোতে সময় বেশি একটা লাগে না। ওকে, আমরা একটু আসি। এখানে হচ্ছে 10% সুদে 1000 টাকা রাখলে 1 বছরের কথা। তো নরমালি এখানের মধ্যে যেটা কথা যে পাওয়ার 1 আছে, n এর মান 1 আছে, যার কারণে এটা ক্যালকুলেটর ছাড়াও করা যাইতে পারে। সেক্ষেত্রে ব্যাপারটা কিরকম, 1000 টাকা আছে ইন্টু 0.10। তো 0.10 ব্যাপারটা হলো এখানের মধ্যে পয়েন্ট ওয়ালা যদি কোনো কিছু গুণ করতে হয়, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কিরকম, আপনি পয়েন্ট ছাড়াই গুণ করবেন। মনে করবেন এখানে পয়েন্ট নাই, তাহলে পয়েন্ট না থাকলে কিরকম হয়, 110 আর এখানে 1000। তো পয়েন্ট ছাড়া সংখ্যা এবং এখানে পয়েন্ট সহ সংখ্যা এবং শূন্য সহ সংখ্যার ক্ষেত্রে কিভাবে গুণ করবেন আমি বলে দিই। ফার্স্টে শূন্য বাদ দিয়ে হিসাব করুন। শূন্য বাদ দিয়ে কত হয়, 11 গুণ 1, 11, এতটুকু ক্লিয়ার। তারপর এখানের মধ্যে যদি আমি হিসাব করি তাহলে সেক্ষেত্রে কিরকম আছে, 11 ইন্টু 1 তাহলে 11। ওকে, আর শূন্য আছে কতগুলো, 3টা আছে লাগে এই জায়গার মধ্যে, 3টা শূন্য, এখানে 3টা শূন্য আর এখানে একটা শূন্য, তাহলে কত হলো, 4টা শূন্য। আপনি 4টা শূন্য বরাবর বসাইলেন। এবার আপনি দেখবেন যে পয়েন্ট কয় সংখ্যা পরে আছে। আমি যদি এখানের মধ্যে চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে এই জায়গার মধ্যে পয়েন্ট কি শুধুমাত্র 1 সংখ্যা পরে আছে, আর 2 সংখ্যা পরে আছে, 2টা সংখ্যা আগে, সরি পরে না, আগে আছে। তাহলে আপনিও করবেন কি, 2 সংখ্যা আগে পয়েন্ট বসাই দিবেন, মানে ক্যালকুলেশন করার পর 2 সংখ্যা পরে, আচ্ছা 2 সংখ্যা আগে পয়েন্ট বসাই দিবেন। পয়েন্ট যদি বসান তাহলে ব্যাপারটা কিরকম যাচ্ছে, 1100.00। ব্যাপারটা এরকম যাচ্ছে, যেটাকে আমরা আগে ক্যালকুলেশন করলাম যে জিরো যতগুলো আছে ততগুলো জিরো বসাইছি, আর জিরো ছাড়া সংখ্যাগুলো গুণ করছি, 11 ইন্টু 1 11। তো লাস্টে পয়েন্টের কাছটা কি করলাম, পয়েন্ট যে কয়টা সংখ্যা পরে আছে, এখানে আমার 2 সংখ্যা পরে পয়েন্ট আছে, তাহলে এখানে আমি 2 সংখ্যা পরে এখানে কি পয়েন্টটা বসাইছি। ব্যাপারটা এখানে আমাদের এরকম, মানে ডান দিক থেকে আপনি 2 সংখ্যা পরে পয়েন্টটা বসাবেন। এখন যদি এমন হইতো যে সাপোজ ধরেন, যদি এমন হইতো এখানের মধ্যে যে আপনার 1100-র মধ্যে এখানে মধ্যে একটা পয়েন্ট আছে, তাহলে কি এখানে আরো 1 সংখ্যা পরে পয়েন্ট, কারণ আপনি কি এই জায়গার মধ্যে আরো একটা ঘর আগে পয়েন্ট, যত ঘর আগে টোটালি যত ঘর আগে পয়েন্ট থাকবে তত ঘর আপনি কি এখানে কমায় নেবেন। ব্যাপারটা এরকম। আচ্ছা আমি আরো কয়েকটা অঙ্কে যাই, তাহলে সেক্ষেত্রে একটু ক্লিয়ার হবো ব্যাপারটা। পরে এখানে দেখেন মুদ্রাস্ফীতি 100%। মুদ্রাস্ফীতি বলতে সুদের হারের কথাই বোঝানো হইতেছে, যে মুদ্রাস্ফীতি 100% হলে 100 টাকা 4 বছরের পরে ভবিষ্যৎ মূল্য। তো এরকম 100% মানে হলো যা আছে তাই, মানে বাড়বে কি তত টাকায়। 100 টাকার মুদ্রাস্ফীতি 100% মানে 100 টাকা বাড়বে কত টাকা, 100 টাকাই বাড়বে। তো 100 টাকা যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে আমার কি 4 বছরের কথা 4 এভাবে করে বাড়বে। তো 100-র উপর বাড়তে থাকে। তো এখানের মধ্যে ওরা যে কাজটা করছে, এটা ক্যালকুলেশনটা মুখে মুখে করা যায় অন্যভাবে। কিভাবে করা যায়, আপনি দেখেন সূত্র যদি বসান, আমরা জানি কি আমরা 10% কি করি পয়েন্ট হিসেবে, আই হিসেবে বসাই কত 0.10। তো যদি আমার এখানে মধ্যে বলছিল 100%, 100% মানে আই এর মান হবে কত 1%, 1% না, আই এর মান হবে 1। তো সেক্ষেত্রে 100% হলে আই এর মান যদি 1, তাহলে এখানের মধ্যে ওরা আই এর মান 1 বসাইছে। 1 বসানোর পরে আই এর মান তাহলে কত হলো, এখানে ব্যাপারটা কিরকম দাঁড়াইতেছে, দাঁড়াইতেছে এরকম যে 1 + 1 টু দি পাওয়ার 4 ইনটু 100। তো ব্যাপারটা এখানে আমাদের এরকম যে তাহলে আমার 1 + 1 মানে 1 + 1 যদি 4 হয় তাহলে কত 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে 2 এর 4 বার গুণ করতে হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দুগুণে 16, এই 16 হবে। তাহলে 16 ইনটু 100 সমান সমান 1600। এই আর কি এখানে আমাদের ব্যাপারটা, বুঝতে পারছেন, 1600 এই আর কি ব্যাপারটা 1600। ওকে, এখানে আর কি এইগুলো হবে। তারপরে এখানের মধ্যে যে মানটা আছে এখানের মধ্যে বলছে যে 50% সুদ হারে এটা এত, তো দরকার নেই এইরকম ভেজাল, এটাতে আপনার ধরেন একটু ভেজাল আছে, ভেজাল দরকার নেই, বাদ দেন, এগুলো ভেজাল এত না করলে চলবে। ওকে, দেন তারপরে এখানের মধ্যে যদি আমি নেক্সট তারপরে 4 নাম্বার আসি, 4 নাম্বার দরকার নেই, পয়েন্টের ভেজাল আছে, এগুলো না করলেও চলবে, মানে এগুলো না করলেও কোনো সমস্যা হবে না। তারপর মুদ্রাস্ফীতির হার 100% হলে 3 বছর পরে 1000 টাকা
এটা চাইলে করতে পারেন, এটা চাইলে নাও করতে পারেন, এগুলো না প্রেশার না কিছু। এই ম্যাথটা আসেন 6 নাম্বার ম্যাথটা, 6 নাম্বার ম্যাথটা দরকারি। 6 নাম্বার ম্যাথটা চাইলেও করতে পারবেন, আসলেও করতে পারবেন, সমস্যা হবে না। ব্যাপারটা কিরকম একটু বলেন, খেয়াল করেন। বলছে প্রতি বছর 10,000 টাকা। আমরা যেটা বলছিলাম যে চিরন্তন মানে অল টাইম আনলিমিটেড পাইতে থাকবে, সেটা হলো যে আমার এই যেখানের মধ্যে এটা পারপিচুইটি, বা আমার এখানের মধ্যে এটা যে চিরন্তন বার্ষিক বৃত্তি যেটা সেটা। দেন তাহলে এখানে আমাদের কাজ কি, আমার সূত্র লাগে a ডিভাইডেড বাই i, মানে আমার a এর মানটা লাগবে, তার নিচে যে এটা 10,000 a এর মান, আর 10% যেটা সেটা হলো i এর মান। তা আমি জাস্ট এখানে বসাই দিব। তো এখন দেখেন এই ক্যালকুলেশনটা কিভাবে করছে। ক্যালকুলেশনটা যেভাবে করছে সেটা হলো গিয়ে যে ক্যালকুলেশনটা কিভাবে করছে, এখানে দেখেন 10,000 উপরে আর নিচে হলো 0.0। আমরা তো পয়েন্টের গুণটা দেখাইছিলাম যে যত সংখ্যা আগে সে অনুযায়ী পয়েন্ট বসাবো, কিন্তু পয়েন্টের ভাগটা কিভাবে করবো। পয়েন্টের ভাগ করার জন্য আপনার যেটা করতে হবে, যতগুলো ঘর আগে পয়েন্ট আছে পয়েন্টটা উঠায় দিয়া, পয়েন্টটা বাদ দিয়া আপনি এখানে ততগুলো গুণ করবেন। ব্যাপারটা এখানে আমাদের এরকম, ততগুলো গুণ করবেন, মানে এখানে 2 সংখ্যা আছে, তাহলে আপনি 100 দিয়ে গুণ করবেন। ব্যাপারটা এখানে দেখেন, ব্যাপারটা আমি আরেকবার দেখাই। ধরেন আপনার এখানের মধ্যে মানে ব্যাপারটা এইভাবে আছে, 1,00,000, 1,00,000 না সরি 10,000 মেবি। দশ হাজার ইন্টু আপনার এখানে তো ভাগের কথা বলা হয়েছে, ভাগের কথা বলা হলে কি 10%, ভাগের কথা বলা হলে কি 10% যেহেতু, তাহলে এখানের মধ্যে আপনি এখানে কি করবেন, পয়েন্টারে উঠাই দিবেন, মনে করেন যে পয়েন্টটা নাই এবং যতগুলো সংখ্যা আছে পয়েন্টে পরে সেগুলো 100 দিয়ে গুণ করে দিবেন। 100 দিয়ে গুণ করে দিলে মানে যতগুলো সংখ্যা, মানে দুটো সংখ্যা, তাহলে এখানে কি 0 0। আমি যদি থাক সাপোজ দেন এখানে মধ্যে পয়েন্টের পরে সাপোজ দেন 005 আছে, এখানের মধ্যে 10,000 আছে, তখন আমার কি তিনটা সংখ্যা না, তাহলে পয়েন্ট উঠাই দিয়া 1 দিয়ে 3টা 0 দিয়ে দিবেন। ব্যাপারটা এখানে আমার দেরি, বুঝতে পারছেন। তো তাহলে এখন ধরেন এটার জন্য তাহলে আমি 10 দিয়ে গেলে কি 10 কাটা যাবে, আর 10,000 তো আছেই, সাথে একটা শূন্য, তাহলে 1,00,000। ওকে, এই হলো এখানের মধ্যে কথাটা, এই ম্যাথটা এভাবে করে করবেন, এখানে কোনো সমস্যা নাই। দেন তারপরে রুল 72 এর কিছু ম্যাথ আছে, রুল সূত্রের ম্যাথ আছে, তো এইগুলো একটু দেখে রাখবেন, কোনো সমস্যা হলে বলবেন অবশ্যই। দেখেন তো এই 8 9 10 এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা, থাকলে অবশ্যই বলেন। আপনার 10 এর মধ্যে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, 10 নাম্বারটার মধ্যে যেটা করছে এখানের মধ্যে, আমরা আগে বলছিলাম যে পয়েন্ট রুল 70 যেটা, সেইটার মধ্যে এখানে মধ্যে সূত্রটা হবে লাগে এরকম যে এই সূত্রটা আগে এটা দিয়ে ট্রাই করবেন, যদি এটা দিয়ে না হয় তাহলে সেক্ষেত্রে আপনি অন্য সূত্রে যাবেন, মানে তখন এটা বাদ দিয়ে করবেন আর কি। যেহেতু এখন এইটা এটা দিয়ে করতেছি আমরা শুরুতে, তো সেজন্য এটার মধ্যে ব্যাপারটা কিরকম, ফার্স্টে এই ক্যালকুলেশনটা করে নেবেন। দ্যাট মিন্স
আচ্ছা এখানে আমাদের একটু মনে হয় ভুল আছে, সেটা এটা হবে না, 69 হবে, বুঝছেন? এই জায়গাটা এটা 69 হবে, 72 হবে না, এটা 69 হবে, এটা ভুল আছে। তো এখানে আমাদের 69, তো ফার্স্টে এটা ক্যালকুলেশনটা করবো। তাহলে এটা ক্যালকুলেশন করলে 0.10 যেতে আছে, পয়েন্ট আসবে 0.69 হবে। যতগুলো শূন্য থাকে তত ঘর আগে দশমিক বসবে, তাই একটা শূন্য আছে তারা এক ঘর আগে দশমিক বসছে, এক ঘর আগে দশমিক বসার পর তাহলে এখন 0.35 আর 0.9, এই ব্যাপারটা এরকম যাচ্ছে 6.9 আর এই যে 0.35, তাহলে 5 এর জায়গায় থাকবে। তো 3 আর এখানে 2 হয়, যোগ করলে আর হাতে আছে 1 থাকলে 7.2 করে নিয়ে করি। 2 করে নিয়ে করলে এভাবে বসে, তাহলে এই ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে 6.9.325, সরি 35, তাহলে 5টা আমার এখানে থাকতেছে 5 এর মধ্যে, আর 3 আর 9 এ কত আছে 2, আর হাতে আছে 1, তাহলে 7.2। তাহলে এইভাবে করে রাখি ক্যালকুলেশন। আর কারো কোনো সমস্যা আছে? আর কারো কোনো যদি ম্যাথে কোনো সমস্যা না থাকে তাহলে আমি পরের পৃষ্ঠায় চলে যেতে পারি। পরের পৃষ্ঠায় আরো কিছু ম্যাথ আছে এখানের মধ্যে। এরপরে ম্যাথের মধ্যে আপনি ওই 11 নাম্বারটা করতে পারেন, 11 নাম্বারটা করার মতন ম্যাথ। তারপরে আপনি বাকিগুলা দরকার নেই, বাকি ম্যাথ দরকার নেই, বাকিগুলো না করলে চলবে, না করলে চলবে। বা বাসায় যদি আপনার টাইম হাত থাকে তাহলে করেন, না হলে করেন না, কারণ প্রশ্ন না। 12 নাম্বারটা করতে পারেন, সরি 12 নাম্বারটা মানে ভুলে কেটে ফেলছি। 12 নাম্বারটা করতে পারেন, 12 নাম্বারটা করার মতো ম্যাথ, কঠিন না বেশি একটা, তবে এই ম্যাথ আসার সম্ভাবনা কম। মানে 12 নাম্বার ম্যাথটা ইজি আছে কিন্তু আসার সম্ভাবনা কম। তো সরল সুদ যেহেতু বলছে, সরল সুদের ক্ষেত্রে ব্যাপারটা আপনি কি করবেন, জাস্ট গুণ। সরল সুদ বললে 1000 গুণ 3 গুণ 10%, আর কিছু 1000 গুণ 3 গুণ 10%, গুণ করে যে ক্যালকুলেশনটা আছে সেটাই आंसर। এখানে আমাদের 12 নাম্বারের মধ্যে ব্যাপারটা লাগে, এখানে আমাদের এরকম এই আর কি কথাটা। তো এই আর কি, এখানে মধ্যে আর বাকিগুলো করার দরকার নেই, 13 14 15 এগুলো দরকার নেই। আর অবশ্যই সূত্র যেগুলো আছে, যতগুলো আছে এগুলো একটু বেশি ভালো করে পড়বেন। সূত্রগুলো আপনার দুই জায়গায় কাজে লাগবে, অবজেক্টিভও জানতে চাইতে পারে যেটা কোন সূত্র, আর আরেকটা যেটা কাজে লাগবে সেটা হলো যদি আপনার রিটার্নের মধ্যে আপনার ধরেন এখানে মধ্যে সাধারণ এন্ট্রি কি জানতে চাইলো, সাধারণ এন্ট্রি কি জানতে চাইলে সাধারণ এন্ট্রি নিয়ে তো কথা বলবেনই, সাথে এই সূত্রটা আপনার এখানে দিতে হবে, না দিলে নাম্বার টাম্বারটা পাবেন না। তো এই জন্য সূত্রগুলো অবশ্যই অবশ্যই সবগুলো ভালো করে পড়ে নেবেন, এখানে কোনো স্কিপ করা যাবে না, সূত্রগুলো স্কিপ করা যাবে না। আর যে পয়েন্ট গুলো আছে এগুলো অবশ্যই শেষ করবেন, এখানে পয়েন্ট টু পয়েন্ট করে মেইন মেইন কথাগুলো বলা আছে। আগের ফাইন্যান্সের শীটের মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে সেটা বলতে পারেন, বা আজকের শীটে আজকে পড়ানোর মধ্যে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে কোনো টপিক নিয়ে সেটা বলতে পারেন, আমি চেষ্টা করবো আপনার বোঝা দেওয়ার জন্য। এই আর একটু বাকি, মানে শেষ সবার থেকে আর কি রেসপন্স দিতে চাই। ওকে, আশা করি বিগত শীটে কি কারো কোনো সমস্যা আছে আগের শীট গুলোতে, আজকের শীটে না থাকলে? শীটে যে অনেক সময় অবজেক্টিভ নিয়ে সমস্যা থাকে, এটা কি কারো আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা, কোশ্চেন পাওয়া গেছে। এমসিকিউ মিস্টার রাকিব হাসান বলতেছেন এমসিকিউ 98, এমসিকিউ 98 কোন শীটে? এটা একটু বলতে হবে।
90 কি এই সিটের না 2 নাম্বার না 1 নাম্বার সেটা বলতে হবে। মিস্টার আব্দুল বাসির বলতেছেন ডিউ বলতে কি বোঝায়? ডিউ বলতে এখানে মধ্যে স্পেসিফিক করে যেটা বোঝায় সেটা হলো কি যে আপনার অগ্রিম, এখানে অগ্রিম কথাটা বুঝাইতেছে, অগ্রিম কথাটা। তো অগ্রিম আপনি অ্যাডভান্স টাকাটা দিয়ে দিচ্ছেন, এটা ডিউ বলতে এখানে ওই বাকি ডিউ সেটা না, অগ্রিম বুঝাইতেছে সেটাই। আচ্ছা 58 নির্দিষ্ট সময়ে পর পর নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট সুদ আসল পরিশোধ তারিখ এ হওয়ার কথা। আনসার দেখেন আপনি এ কোনটা দেওয়া আছে, যদি এটা এই হবে তাহলে আমি আনসারটা একটু চেক করে দেখি। হ্যাঁ এই দেওয়া আছে 58 এ। এটা কি বুঝেন নাই নাকি একটু বললে ভালো হয়? ওকে, আর কোনটা আছে? 98, sorry, TBIF 10% for equal to 8630। আচ্ছা এইটার মানেটাকে আমি একটু বলি, খেয়াল করেন। এটার মানেটা বোঝাইতেছে এইটাই যে আপনার পিবিআইএফ প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, এটা তো আমরা আজকে বললাম প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর 10%, আর 10% সুদের হারে 1 টাকায় বর্তমান মূল্য কত 1 বছর। আর এই 4 মানে বুঝাইতেছে এখানে আমাদের 4 বছর। যখন এখানে আমাদের 4 বলতেছে তার মানে এটা বুঝতে 4 বছর। এইটা হলো 1 বছরের মান, পিবিআইএফ এর যে মানটা হবে সেটা হলো 1 টাকার 1 বছরের মানটাকে বলে পিবিআইএফ, তার সঙ্গে 10% সুদের হার আর 4 বছর। তাহলে এখানের মধ্যে 10% যে এটাই হবে, এই যে 10% বার্তার হারে 4 বছর পরের 1 টাকার আজকের মূল্য হলো গিয়ে পিবিআই। তো দেখি তো অ্যান্সারটা কত দেওয়া আছে। 91 এই দেওয়া আছে। ওকে, দেন তারপরে তাহলে আর কোনো কোশ্চেন আছে নাকি বলেন তো? ওকে, আশা করি আর কারো কোনো কোশ্চেন নেই, বাকিরা বুঝছেন। তাহলে এবার অফ করে দিলাম আমি। ওকে, আসসালামু আলাইকুম সবাই।